আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের ফার্স্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের জিরো টু হিরো ব্যাচের আজকের এই সায়েন্সের প্রথম ক্লাসে। এবং আমরা এই প্রথম ক্লাসটা করব ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় দিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা স্টার্ট হইলো। ওকে, তো ভাইয়ারা তোমরা একটু কাইন্ডলি প্রত্যেকে ভাইয়ার ক্লাসে জয়েন করে ফেলো এবং আমি একটু তোমাদের প্রত্যেকের জন্য ওয়েট করব যাতে করে আজকের এই ক্লাসটা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কেউ যেন তোমরা মিস না করো। ঠিক আছে ভাইয়া? তো তোমরা প্রত্যেকে আসো, আমি একটু দেখে নিই যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি স্টার্ট করতে পারি এবং তোমাদের কাছে সাউন্ড যাচ্ছে কি না সেটাও একটু আমাকে বলবা। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছ? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? দাঁড়া, আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ওয়াও, অনেকেই তোমরা অলরেডি জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এই তো সাউন্ড প্রথম ক্লাসে এবং আমরা এই প্রথম ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই তোমরা জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? এটা আমাকে জানো। শোনা যাচ্ছে তাই না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা প্রত্যেকে জয়েন করছো? সবাই আসছো? হাঁটি হাঁটি পাপা করে চলে আসো তোমরা প্রত্যেকে। হ্যাঁ, হাঁটি হাঁটি পাপা করে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করতে পারি। আজকে এত শিক্ষার্থী কম কেন তোমরা বলো তো? এত শিক্ষার্থী কম কেন? আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। তো যারা যারা তোমরা গণিত ব্যাচে আমার ভর্তি আছো, তোমাদের আমি একটা কথা বলছিলাম, নোট শেয়ারের যে বিষয়টা, এটা কিন্তু ভাইয়া তোমরা প্রত্যেকেই জানো। আমি আশা করছি আমার এখানে বলা লাগবে না, কারণ আমি গণিতের যে সেট ফাংশনের যখন আমি ক্লাস আরম্ভ করছিলাম তোমরা প্রত্যেকেই জানো, তাই না? আচ্ছা, এখন শোনো, সবাই বইটা খোলা একটু। তোমরা যখন মেইন বুকটা খুলবা এবং গতি অধ্যায় যখন তোমরা স্টার্ট করবা, শুরুতে কিন্তু বইটা একটু উল্টাও এবং ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করছে তোমরা দেখবা, ছোট্ট করে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে কি স্থিতি, স্থিতি ও গতি। এইটা সম্পর্কে ভাই আমাদের জানতে হবে যে স্থিতি এবং গতি জিনিসটা আসলে কি। অনেকে বোঝে না স্থিতি। স্থিতি যে শব্দটা তুমি ভালো করে দেখো, এই যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু স্থির শব্দ থেকে আসছে। আমি বুঝাইতে পারি না মনে হয়। স্থিতি শব্দটা কিন্তু তোমার স্থির থেকে আসছে। স্থির জিনিসটা কি? ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি নড়তেছি না, চড়তেছি না, আমি হাঁটতেছি না, আমি দাঁড়িয়ে আছি, তার মানে কি আমি স্থির আছি। তুমি যেখানে বসা আছো একেবারে স্থির আছো, তোমার টেবিলে বসা আছো মানে টেবিল চেয়ারে বসা আছো, যেখানে বসা তুমি পড়ালেখা করতেছো, তার মানে কি তুমি স্থির আছো? তুমি স্থির নাই। তুমি বলো ভাই আমি মোড়াচ্ছি, আমি নড়তেছি, আমি এই করতেছি, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তার মানে তুমি স্থির নাই। তুমি বলো ভাইয়া আমার আসলে গরম দিচ্ছে অনেকবার, ভাই আমার শীত করতেছে এই মুহূর্তে, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, ক্লাস করতে ইচ্ছা করতেছে না, মানে তুমি নিজেকে নাড়াচাড়া করতেছো, তার মানে তুমি স্থির নাই। বাট তুমি দেখো তোমার টেবিলের সামনে যে বইটা রাখা আছে একটা কর্নায় দেখো পইরা রয়েছে, ও কিন্তু কোনো জায়গায় যাইতে পারতেছে না, ওর তো ঠ্যাং ঠ্যাং নাই, হাত পা নাই, আছে, ও কিন্তু স্থির আছে, স্থির আছে। ওকে, আচ্ছা, তাহলে মাথায় রাখবা, আমি যদি বলি এই স্থির জিনিসটা আসলে কি, স্থির জিনিসটা আসলে কি, তুমি দেখো তোমাদের প্রত্যেকেরই তো ঘড়ি আছে, সময় আছে। দেখো সময় কি কারোর জন্য অপেক্ষা করে? না, এই পর্যন্ত জীবনে কারোর জন্য কিন্তু সময় অপেক্ষা করে নাই। তুমি যতই তাতে মানে কোটিপতি আর লাখপতি আর ধনীবান আর মাতব্বর যাই হও না কেন, যতই নেতা হও না কেন, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে আমি যদি তোমাকে ভাইয়া যদি বলি যে স্থিতি জিনিসটা আসলে কি, তোমার অ্যান্সারটা কি হবে? সময়ের সাথে সাথে, আমি কি বলছি কথাটা ভাইয়া, সময়ের সাথে সাথে কোনো কিছুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে। দেখো স্থির জিনিসটা কি আমি বলি, সময়ের সাথে সাথে, মাথায় রাখবা সময়ের সাথে সাথে, এই কথাটা অ্যাড করতে হবে। যেহেতু তুমি গতি অধ্যায় শিখতে আসছো, তার মানে এই কথাটা লাগবে যে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে কোনো কিছুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, কোনো কিছু যা সামহাও, এটা হইতে পারে যে কোনো কিছু, কোনো কিছুর অবস্থানের পরিবর্তন যদি না হয়, অবস্থানের
পরিবর্তন না হলে, পরিবর্তন না হলে একটু খেয়াল করো ভাইয়া, কি বলছে, সময়ের সাথে সাথে যে কোনো কিছু হইতে পারে, সেটার যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে আমরা কি বলতে পারি, তাকে স্থির বলা হয়, বা তাকে স্থিতি তুমি বলতে পারো। ঠিক আছে, জাস্ট তুমি একটু দেখো যদি সংজ্ঞায় আসে স্থিতি কাকে বলে বা স্থির কাকে বলে, তুমি বুঝছো? কারণ দেখো তোমার টেবিলের সামনে যেই বইটা রাখা আছে দূরে, ওর দিকে একটু নিখুঁতভাবে একটু তাকাও, ও নড়তেছে না, কিছু করতেছে না, ও ওইভাবেই আছে, কিন্তু টাইম তো যাচ্ছে, তুমি ঘড়ি ধরো, দেখবা সময় তো চলে যাচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, দেখো ওর অবস্থানের পরিবর্তন হয়েছে, হয় নাই, তাহলে আমরা বলতে পারি ওটাকে স্থির বলতে পারি। ঠিক আছে, আর এরপর আসে কিন্তু গতি। তাহলে বলো তো, তাহলে গতির সংজ্ঞাটা আমি কি দিতে পারি? সেম ভাবে এটা হবে যে এই জিনিসটাই কিন্তু গতির সংজ্ঞায় হবে ভাইয়া। এই জিনিসটা কথা লজিক আছে কিনা তুমি দেখো, এই জিনিসটাই কিন্তু তোমার গতির যে সংজ্ঞাটা আছে, তো এই গতির সংজ্ঞাটাই হবে কিরকম, এখানে হবে সময়ের সাথে সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন হলে হবে, পরিবর্তন যদি হয়, সাপোজ তুমি একটু চিন্তা করো, তুমি যেখানে বসা আছো সেখান থেকে ওইটা হাইটা যদি অন্য জায়গায় যাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি গতিশীল, তার মানে কি, তবে যে হাইটা অন্য জায়গায় গেছো, তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে, অবস্থানের পরিবর্তন হয়েছে, যার কারণে আমি বলতে পারি এটাকে গতি বলতে পারি। তো এই হচ্ছে কিন্তু তোমার পার্থক্য, এই হচ্ছে কিন্তু ভাইয়া দুইটার ভিতরে ডিফারেন্স। আমার কথা ক্লিয়ার ভাইয়া? বলো কে কে বুঝছো আমার কথা, বুঝছো যে আমি কি বলছি? স্থিতি এবং গতির ভিতরে পার্থক্য কে কে বুঝছো? হাত, স্থিতি এবং গতির ভিতরে পার্থক্য কে কে বুঝছো? এখন একজন একটা কোশ্চেন করছে যে ভাইয়া কোর্সের ক্লাস কটা হবে, মানে কটা হবে এর কোনো হিসাব নাই ভাইয়া। সবাই সবাই বুঝছো? বলো ভাইয়া, আমাকে বলো, এটা বলো। একজন আপনার নাম নষ্ট করছে। আচ্ছা ভাই শোনো, তোমাদের এই ক্লাস আমি কেন ফ্রিতে দিতে যাব, সেটা বোঝো। তোমাদের যে ক্লাসগুলো প্রাইভেট ব্যাচে যেগুলো নিব সেগুলো হচ্ছে অন্য রকমের, আর ফ্রিতে যেগুলো দিব সেগুলো হবে আর এক রকমের যদি দেই। সেটা তো এই ক্লাস তো ভাইয়া দিব না। সামহাও আমার গতি অধ্যায়ের ইউটিউবে ক্লাস আছে না, আমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপর আছে না, বা আমি যদি নেক্সট টাইম পরবর্তীতে দেই, আমি নতুন করে রেকর্ড করে সেটা আমার মতো করে দিব, সেখানে তো সব কিছু থাকে না। ঠিক আছে, কিন্তু তোমাদের এই ক্লাস কখনো দেওয়া হবে না, এটা মাথায় রাখবা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বুঝছো তুমি? ঠিক আছে, টি শার্ট তোমরা পাবা আনে। আচ্ছা তো ভাইয়া তুমি বুঝছো, এতটুকু বুঝছো? আচ্ছা, আজকে তোমাদের, হ্যাঁ আজকে তোমাদের একটা মজার জিনিস শিখাবো, যে মজার জিনিসটা তুমি যদি এখনই ধরতে পারো, তোমার প্রত্যেকটা অধ্যায়, আমি যদি বলি বল অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি আছে, পদার্থের অবস্থা আছে, হ্যাঁ যতগুলো অধ্যায় আছে, তরঙ্গ শব্দ আছে, চলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎ যা আছে ফিজিক্সে, সবগুলা অধ্যায়ের সূত্রগুলা তোমার মনে রাখতে, সংজ্ঞাগুলা মনে রাখতে তোমার কিন্তু সুবিধা হবে। সেই টেকনিক আমি তোমাদেরকে শিখাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে থাকেই থাকে, সেটা হচ্ছে একক এবং মাত্রা। এটা নিয়েই আসলে স্টুডেন্টরা প্যারা খায়, ওরা আসলে বোঝে না বা পারে না। তো একক এবং মাত্রাগুলা এমনভাবে তোমাদেরকে শিখাবো। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, পরেও তুমি দেখতে পারবা, পরে কিন্তু ওয়েবসাইট থেকে তুমি দেখতে পারবা, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা তোমাদের কোশ্চেন আমি আনসার দিয়ে দিলাম। দেখো ভাইয়া, এখানে আমি কিন্তু কি লিখছি, অর্থাৎ সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। খেয়াল করছো? খেয়াল করছো তুমি? টাইপ 1, এই যে সৃজনশীল, এবং অর্থাৎ তুমি যদি আমার সাথে এগুলো প্র্যাকটিস করো, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যদি এগুলো আসে, এবং সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আসলে এগুলো আসে না, কিন্তু মাঝে মধ্যে একটা অঙ্ক দিয়েই দিতে পারে, আসলে সচরাচর আসে না। তো যদিও আসে তারপর কিন্তু তোমার হয়ে যাবে, সবই এগুলো কিন্তু সৃজনশীল আসে, এগুলো আমরা টাইপ আকারে কিন্তু করবো এই অধ্যায়। তবে আমাদের বেসিকটা কিন্তু আগে সুন্দরভাবে বুঝতে হবে। ওকে, তাহলে গেল আমাদের স্থিতি এবং গতি। এখন আমাদের যেটা জানতে হবে যে তোমাদের বইয়ে কিন্তু আছে এই জায়গাতে যে বিভিন্ন প্রকার গতি। ভাইয়া একটু খেয়াল করো কি আছে, দেখো বিভিন্ন প্রকারের কি, বিভিন্ন প্রকারের গতি। এখন তুমি ভালো করে তাকাও, তুমি বুঝতে পারবা। তাহলে গতির কিন্তু অনেকগুলা প্রকার আছে, সরলরৈখিক গতি, ঘূর্ণায়ন গতি,
পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, তাই না? এভাবে দেওয়া আছে না, চলন গতি। আমরা একে একে করে সবগুলা কিন্তু আমরা শিখবো। ওকে, তুমি আমার সাথে পড়বা, এগুলো মুখস্থের কিচ্ছু না। ফিজিক্সের এমন কোনো সংজ্ঞা নাই, এই সংজ্ঞাটা আমি নিজে মুখস্থ করছি, সবগুলা কিন্তু বানিয়ে। তুমি জাস্ট ট্রিক শিখবা, টেকনিক শিখবা, তাহলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। ওকে, আচ্ছা ভাইয়া, আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছি, আমরা আপনার ব্যাচ থেকে কি কি সুবিধা অসুবিধা পাবো যদি একটু বলতেন। মাদ্রাসা ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা আছো, সৃজনশীল সলভ করতে গেলেই কিন্তু দেখো তোমাদের কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি, কোনো অসুবিধা নাই। তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু পাবা, বেনিফিট পাবা, কারণ তোমাদের কোশ্চেনগুলোও কিন্তু আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো দেখো বিভিন্ন প্রকার গতি। তো গতির ভিতরে ফার্স্টে কিন্তু আমি যদি বলি যে সরল রৈখিক গতি, 1 নম্বরে খেয়াল করো, সরল রৈখিক গতি। এখন বলো তো সরল রৈখিক গতি কাকে বলে? কোনো কিছু সামহাও, সেটা মানুষ হইতে পারে, সেটা ইঁদুর হইতে পারে, সেটা পোকামাকড় হইতে পারে, বা সেটা অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তা কোনো কিছু যদি সরল রেখা বরাবর যায়, আমি কি বলছি ভাইয়া, কোনো কিছু যদি, বললাম না এই কিছু, কোনো কিছু দ্বারা কি বোঝায়? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, 14 গোষ্ঠী যা আছে। তো কোনো কিছু যদি সরল রেখা বরাবর যায়, সরল রেখা বরাবর যদি যায়, যেমন গাড়ি আছে, সরল রেখা, কোনো কিছু যদি সরল রেখা বরাবর যায়, তার গতিকে আমরা কি বলতে পারি বলো তো? তার গতিকে আমরা সরল রৈখিক গতি বলি। ঠিক আছে, তাহলে কোনটা? না, ওটা ইন্ট্রো লাগবে তো আমার এরপরে। আচ্ছা, ওই শর্ট যে ভিডিওগুলো আছে না স্যারদের, ওইগুলো ওইটাই করো। কোনো কিছু যদি সরলরেখা বরাবর যায়, আমি আবারও বলতেছি, এখন তুমি চিন্তা করো, যেমন আমি এখানে দাঁড়ানো আছি, আমি যদি হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাই, তাহলে আমার যে একটা গতি হয়েছে না, এখানে আমি সরলরেখা বরাবর যাচ্ছি না। তা কোনো কিছু যদি সরলরেখা বরাবর যায়, তখন তাকে বলা হয় সরল রৈখিক গতি। কি গতি? সরল রৈখিক গতি। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝছো। আচ্ছা, এবার সেকেন্ড নাম্বার দেখো, আমরা জানবো এখন ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি কি বলতো? ঘূর্ণন গতি, আচ্ছা, ঘূর্ণন গতি হচ্ছে সিম্পল একটা জিনিস। তোমার মাথার উপর একটা ফ্যান আছে না? তুমি ফ্যানটার কথা একটু ভাবো, একটু তাকাও। সবার মাথার উপরই ফ্যান আছে, যদি না থাকে বাসার ভিতরে একটা না একটা ফ্যান আছে না? আছে। তো তুমি ওই ফ্যানটার দিকে একটু ভাইয়া তাকাও, একটু আমার কথা শোনো। তুমি ফ্যানের দিকে তাকাইলে দেখবা ফ্যানটা যদি তুমি একটু টিপ দাও, তো সবাই একটা টিপ দাও, ফ্যানটা একটা টিপ দাও, চাপ দাও। আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে শিখবো আমরা। তো যখন তুমি সুইচে চাপ দিবা, ফ্যানটা কিন্তু ঘোরা শুরু করবে। কথায় লজিক আছে কিনা বলো? ফ্যানটা কিন্তু ঘোরা শুরু করবে যখন তুমি কি করবা ভাইয়া বলো তো? যখন তুমি কি করবা? যখন তুমি ফ্যানটা কি করবা, চাপ মানে সুইচে চাপ দিবা, তখন তোমার কি হওয়া শুরু করবে বলো? ধর আমি 4টা পাখা দিয়ে দিলাম ওরে ফ্যান, দেখো যখন তুমি সুইচে চাপ দিবা, তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু ঘোরা শুরু করবে। কিন্তু কথা হচ্ছে, ফ্যানটা কিন্তু উপরে কিন্তু তোমার একটা জায়গায় লাগানোর কিনা, এবার এইভাবে কিন্তু লম্বা করে একটা ডান্ডার মতো আছে না? আচ্ছা, এখন ফ্যানের পাখা কিন্তু ভাইয়া ঘুরতেছে, বিষয়টা দেখো, ফ্যানের পাখা কিন্তু ভাইয়া ঘুরতেছে, বাট এগুলা কিন্তু স্থির থাকতেছে। এই ডান্ডা কিন্তু ঘুরতেছে না, লাঠির মতো যেটা আছে এটা কিন্তু ঘুরতেছে না, এটা কিন্তু ঘুরতেছে না। ধরো এটা তোমার ছাদে বা যে কোনো জায়গায় লাগানো, এইখানে ধরো ফ্যানটা, এইটা কিন্তু ঘুরতেছে, বাট এটা কিন্তু ঘুরতেছে না। তার মানে কি বলো? এটা দ্বারা কি বোঝায়? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে এই ঘূর্ণন গতির সংজ্ঞাটা কি হবে ভাইয়া? প্রথমেই বলতে হবে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে তোমার ফ্যানটা যেইখানে টানানো, রশি দিয়া বাঁধা থাকতে পারে, লোহা দিয়া থাকতে পারে না? তো ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। তো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, যেই বিন্দুটা ওরে কিন্তু আটকে ধরছে ভাবে, তো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুটাকে কেন্দ্র করে কোনো বস্তু বা কোনো কিছু যদি চারপাশে কিন্তু ঘুরতে থাকে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, ধরো এটা কিন্তু ঘোরে না, পাখা ঘোরে, এটা কিন্তু ঘোরে না, এই লাড়ির মতো এটা কিন্তু ঘোরে না, জাস্ট পাখাটা কিন্তু ঘুরতেছে। তো নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, আমি আবার বলতেছি, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু যদি তার চারপাশে ঘুরতে থাকে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, প্রথমেই আসবে এই কথাটা, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। ওকে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে। তারপর এখানে তুমি খেয়াল করো, যখন ফ্যানটা ঘুরবে তোমার সময় তো চলে যাবে, সময় তো অপেক্ষা করবে না, তাই না? তাহলে আমি বলতে পারি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, বা তার আগে আমি বলতে পারি সময়ের সাথে সাথে কথাটা উল্লেখ করে দিতে পারি, কারণ সময়ের সাথে সাথে কথাটা বললে ভুল হবে এরকমটা না,
ঠিক আছে। আর তুমি যদি বলো যে না ওটা লিখবো না, না লিখলেও চলে, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু যদি ঘুরতে থাকে, কোনো কিছু নির্দিষ্ট সময় পর পর লিখে দাও। নির্দিষ্ট সময় পর পর দিবা, বলো নির্দিষ্ট সময় পর পর যদি ঘুরতে থাকে, নির্দিষ্ট সময় পর পর দিয়ে দাও, সমস্যা নাই। নির্দিষ্ট সময় পর পর যদি ঘুরতে থাকে, যদি ঘুরতে থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? চারপাশে ঘুরতে থাকে, শুধু ঘুরতে থাকে না, চারদিকে ঘুরতে থাকে, চারপাশে ঘুরতে থাকে। এটা লিখতে হবে যে চারপাশে ঘুরতে থাকে। যদি কি করে ভাইয়া? চারপাশে ঘুরতে থাকে, এটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। ডাউট ক্লিয়ার? তুমি আমার কথা বুঝছো? সিম্পল জিনিস। যখন ঘূর্ণন গতির সংজ্ঞা তোমার এগুলো আসবে কিন্তু ক নাম্বারে, না হয় খ নাম্বারে, না হয় সংক্ষিপ্ত প্রশ্নে বলবে ঘূর্ণন গতি কাকে বলে, তখন তোমার পাঁচটে মাথায় আসবে যে ভাই আমার মাথার উপর যে ফ্যানটা ছিল একটা জায়গায় বাঁধা ছিল বা এভাবে ছিল, আটকানো ছিল, তার মানে কি এটা একটা নির্দিষ্ট বিন্দু। তো এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু যদি ঠিক নির্দিষ্ট সময় পর পর ঠিক তার চারপাশে ঘুরতে থাকে, এটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতির ভিতরে শুধুমাত্র যে ফ্যান আছে এরকমটা না, তুমি তোমার হাতে যে ঘড়িটা আছে না, দাঁড়াও আমি একটু ঘড়িটা কিন্তু পড়তেছি, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এইখানে আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বেশি বেশি করে দিব ভাইয়া আমি আসলে। আচ্ছা ভোকেশনাল গ্রুপে যারা আছে দাঁড়া তো, ওদেরকে একটু ক্লাসটা একটু অপেক্ষা করো ভাইয়া, কারণ কি জানো ওদের তো বিষয়টা জানানো হয় না, এটা কোনো কথা হইলো? ভোকেশনালের যারা আছে, আমি ভোকেশনাল গ্রুপ যারা আছে কই ওরা, একটু দাঁড়াও ভাই, আমাকে একটু 2টা মিনিট টাইম দাও, হ্যাঁ, কারণ ওদের কথা তো আমার স্মরণই ছিল না, এটা হইলো? কারণ এই ক্লাসটা ওদেরও জন্য, ভোকেশনাল যারা আছে না, বুঝছো, ওদের জন্য এই ক্লাসটা সেম ক্লাস, কারণ ওদের পদার্থ রসায়ন আছে। আচ্ছা আমার তো একটু খেয়াল ছিল না, এটা কোনো কথা? দাঁড়াও ভাইয়া আমি বুঝাচ্ছি, এখন তুমি একটু চিন্তা করো, জাস্ট 2টা মিনিট আমাকে টাইম দাও, আমি একটু ওদেরকে এটা একটু করে দিই, তাহলে ভালো হবে। টাইপ ওয়াইজ ফায়ার ম্যাথ বিজিএস ভোকেশনাল গ্রুপ, আচ্ছা ক্লাস লিঙ্ক অনেকেই এটা পায় না, এটা ম্যানেজ করে তারপর এখান থেকে দিতে হবে। দেখি তো ভাইয়া তোমরা একটু অপেক্ষা করো, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি ওদেরকে আচ্ছা 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 ওরা জয়েন করতে পারে না এখন পর্যন্ত অনেকেই, সবাই পদার্থবিজ্ঞানের ক্লাসে জয়েন করো। টাইপ ওয়াইজ ইংলিশ ফার্স্ট পেপার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার হায়ার ম্যাথ, তো ফিজিক্স কেমিস্ট্রি। পদার্থবিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়, দাঁড়াও একটু অপেক্ষা করো। ওকে ফাইন, ওকে ভাইয়া দেখো, তাহলে আমি যেটা বলতেছিলাম আসলে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখো, তাহলে আমি এই যে ঘূর্ণন গতি শুধুমাত্র ফ্যান আছে এরকমটা না, এছাড়া যেমন এই যে ঘড়ি যে আমি হাতে দিছি, দেখো ঘড়ির কাঁটাটা টিক টিক করে কিন্তু সামনের দিকে যাচ্ছে, কিন্তু একটা
বিন্দুকে কেন্দ্র করে তারপর কিন্তু সামনের দিকে যাচ্ছে। তার মানে কি এটা হচ্ছে কিন্তু একটা ঘূর্ণন গতি। ওকে, ঘূর্ণন গতি তাহলে উদাহরণ কি কি বলো ভাইয়া? বৈদ্যুতিক পাখা। আমরা যদি উদাহরণের কথা চিন্তা করি যে ভাইয়া আসবে, এগুলা তোমার এমসিকিউতে আসবে, টাইপ ভিত্তিক এমসিকিউ যখন আমি করাবো তখন তুমি দেখতে পারবা। যেমন আমি যদি বলি এই যে ঘড়ির কাঁটার যে গতি, ঘড়ির কাঁটা আছে, ঘড়ির কাঁটার ঘূর্ণন গতি, তারপর হচ্ছে কি ফ্যান যেটা আছে, ফ্যান বা এটাকে বলতে পারে বৈদ্যুতিক পাখাও বলতে পারে, বৈদ্যুতিক পাখাও কিন্তু বলতে পারে, তাই না? তাহলে বৈদ্যুতিক পাখার গতি। তারপরে কি আছে, আর কি থাকতে পারে বলো? এগুলা কিন্তু তোমার ঘূর্ণন গতি, তাই না? এরপর আছে কি পরবর্তীতে 3 নম্বরে চলন গতি। খেয়াল করো, চলন গতি কাকে বলে, কে কে বলতে পারবা? বলো ভাইয়া, চলন গতি কাকে বলে? চলন গতি মানে কি? ধরো আমি এখানে আছি, আমি হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যাচ্ছি, তার মানে কি এটা কি চলন গতি? ইয়েস, এটাই চলন গতি। তবে চলন গতির সংজ্ঞাটা খুবই সেন্সিটিভ, অনেকে বোঝেই না যে চলন গতি জিনিসটা আসলে কি বলছে। দেখো এখানে লেখা তোমাদের বইয়ে, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন ওই বস্তুটার সকল কণা একই সময়ে একই দিকে যাচ্ছে। অনেকে বল ভাইয়া বিষয়টা আমি বুঝি নাই। তুমি একটু ঠান্ডা মাথায় ভাইয়া ভাবো, তুমি চিন্তা করো, আমি আমার কথা, আমি আমার দিয়েই ভাব, একটু চিন্তা করো। ধরো আমার ভিতরে কিন্তু কোটি কোটি কণা আছে, তা জানো তুমি? এটা আমি কিসে শিখেছি জানো? তোমাদের রসায়নের 2য় অধ্যায় আমি একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম ইউটিউবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের তো ক্লাস নেবো, তোমাদের যাই ফ্রি দেই না কেন ওটা কিন্তু ভাইয়া ইউটিউব সেক্টর, আর এটা প্রাইভেট সেক্টর, ওটা আর এটা সম্পূর্ণ আলাদা, বুঝছো? তো যাই হোক, তাহলে ওইখানে আমি কিন্তু বলছিলাম যে একটা বট গাছের কথা যদি ভাবো, তুমি মানুষের কথা চিন্তা করো, তোমার সামনে বই আছে, খাতা আছে, টেবিল আছে, তুমি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এগুলো প্রত্যেকটাকে চেক করে দেখো, দেখবা কোটি কোটি কণা আছে। তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি আমার কথা চিন্তা করো, আমার ভিতরেও কিন্তু কোটি কোটি কণা আছে। তাহলে সংজ্ঞাটা কি বলছে? যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, ধরো আমি চলতেছি, যে বলছে একটু বইটা দেখো, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, আমি একটু আগে লিখি এটা, কোনো কিছু যদি মুখস্থ করো, পড়ো পড়ো, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, এমনভাবে চলতে থাকে, তাহলে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে কি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা, যেমন আমার ভিতরে যত কণা আছে, তো বস্তুর সকল কণা একই সময় একই দিকে যাচ্ছে। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারি না। বস্তুর সকল কণা একই সময় একই দিকে যাচ্ছে। ধরো আমার ভিতরে কোটি কোটি কণা একই সময় কিন্তু সামনের দিকে কিন্তু যাচ্ছে। তো বস্তুর সকল কণা এমন চলতে থাকে যেন বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা একই সময়ে একই সময়ে একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। বস্তুর সকল কণা একই সময় একই দিকে যাচ্ছে, বস্তুর সকল কণা একই সময় একই দিকে যাচ্ছে। বিষয়টা বুঝছো? ধরো আমি যদি এখানে হাইটে যাই, একই সময় আমি একই দিকে যাচ্ছে, আমার বস্তুর মানে আমার ভিতরে সকল কোটি কোটি কণাগুলো আমার আমার সাথেই তো যাচ্ছে, নাকি আবার আধগান এখানে রয়েছে। তুমি চিন্তা করো, তোমার টেবিলের সামনে যে বইটা আছে, একটা বই, সাপোজ বইয়ের কথা চিন্তা করো, ওই বইটাকে উঠাও, হাত দিয়ে উঠাও, জাগাইয়া অন্য সাইডে নাও। তার মানে কি ওই বইটার ভিতরে যত কণা ছিল ওই একই সময় একই দিকেই কিন্তু যাচ্ছে, তুমি যেদিকে নিচ্ছ সেদিকে যাচ্ছে। এটাকে বলা হয় চলন গতি। এটাকে কি বলা হয় ভাইয়া? চলন গতি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ক্লিয়ার? আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? এখন তোমাদের বইয়ে কিন্তু প্লেন দিয়ে চলন গতিটা কিন্তু বুঝাইছে, তুমি ভালো করে দেখো, প্লেনের মাধ্যমে কিন্তু চলন গতিটা কিন্তু বুঝাইছে। এবং ভালো করে যদি যদি তুমি দেখো, জাস্ট আমি তো আসলে প্লেন আঁকতে পারি না, সাপোজ এইভাবে হয়তো বা সামহাও এভাবে বুঝাইছে। এইভাবে যদি চলন গতি কিন্তু এই যে দেখো, এই যে দেখো, এই এটা কিন্তু যদি এভাবে যদি যায়, এভাবে যদি প্লেন চলে, দেখো তোমার বইটা একটু খেয়াল করো, এভাবে যদি প্লেন চলে, এভাবে যদি ভাইয়া প্লেন চলে, এটা কিন্তু চলন গতি না। কারণ এটা চলন গতি না কেন? কারণ এই প্লেনটা এখানে যাচ্ছে, আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, মানে ও কিন্তু সব একই দিকে কিন্তু যাচ্ছে না। কিন্তু এটা তখনই হইতো, এটা তখনই চলন গতি হইতো, কখন হইতো? যদি ভাইয়া একটু খেয়াল করো, দেখো, আহা, যদি ভাইয়া ওর দিকটা যদি সমান থাক, যেমন দেখো ও ওদিকে যাচ্ছে, এটা ওদিকে যাচ্ছে, আবার সেইমভাবে দেখো, এই যে এটা এদিকে, আচ্ছা দাঁড়াও, এটা দেখো এটা এদিকে, দেখো এইটা কিন্তু চলন গতি, বাট এটা কিন্তু চলন গতি না। তোমরা আবার হাইশো না, বুঝছো ভাইয়া? আমাদের ভোকেশনাল গ্রুপে পদার্থ রসায়ন, এই কি বলো, ভোকেশনালে তো পদার্থ রসায়ন ফিক্সড,
পদার্থ, রসায়ন, গণিত, বাংলা, তারপরে ইংরেজি, এত থাকবি। আয় হায় কিতা কও, তোমাদের আছে এটা না? তোমরা নেও নাই কোনটা? আছে ভাই, আছে। তাহলে দেখো এটা কিন্তু একটা চলন গতি, বাট এটা চলন গতি না। কেন এটা চলন গতি না? তুমি একটু ঠান্ডা মাথায় ভাইয়া ভাবো, তুমি একটু দেখো, একটু দেখো। তোমার এখানে কিন্তু কথা আছে, এখানে কি বলছে, মেইন জিনিসটা কি, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যায়। দেখো এই প্লেনটাও যেদিকে যাচ্ছে এটাও সেদিকে যাচ্ছে, বাট এই প্লেনটা যেদিকে যাচ্ছে এটা অপর দিকে যাচ্ছে। এই জন্য এটা কিন্তু ভাইয়া চলন গতি না। এটা কিন্তু ভাইয়া তোমার চলন গতি না, চলন গতি নয় ভাইয়া, একটু মাথায় রাখবা, এটা কিন্তু চলন গতি নয়। বাট এটা কি, এটা কিন্তু চলন গতি। আমার কথা ক্লিয়ার? সিম্পল জিনিস ভাইয়া, প্লেনটা কিন্তু ও যেদিকে যাচ্ছে বাট এটা কিন্তু ওদিকে যাচ্ছে না, অপর দিকে যাচ্ছে, তাহলে এটা জীবনও চলন গতি না, কারণ একই সময় একই দিকে যাবে। শর্ত হচ্ছে কিন্তু এইটা। ডান। পানি পানি ভাইয়া বলো, এতটুকু তোমাদের পানি পানি? যদি এতটুকু পানি পানি হয়, এখন তুমি দেখো 3 নাম্বার আমাদের গেল। তাহলে কি কি? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, তারপর গেছে কিন্তু চলন গতি। এখন আসে কিন্তু ভাইয়া পর্যায়বৃত্ত গতি, খুবই ইম্পর্টেন্ট, এবং অনেকে আসলে কিন্তু বুঝি না পর্যায়বৃত্ত গতি আসলে কি। অনেকে পর্যায়বৃত্ত গতি আর হচ্ছে ঘূর্ণন গতিকে এক করে ফেলে। দেখো আমি 4 নাম্বারটা দেখাই, পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতি জিনিসটা আসলে কি? সিম্পলি ভাইয়া ভাবো, তুমি একটু চিন্তা করো। পর্যায়বৃত্ত গতি, তোমরা হৃৎপিণ্ড সম্পর্কে পড়ছো যারা ক্লাস অর্থাৎ 8 থেকে 9-এ উঠছো, হয়তো বা তোমাদের অজানা, বাট যারা 9 থেকে 10-এ উঠছো, তোমাদের স্যারদের কাছে অথবা যে কারো কাছ থেকে আমি তো তোমাদের অবশ্যই শিখাবো। দেখো আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বা আমরা যে বেঁচে আছি, আমরা কথা বলতেছি, আমরা খাচ্ছি, আমরা ঘুরতেছি, আমরা ফিট যা সব কিছু কিন্তু করতেছি, আমাদের ভিতরে কিন্তু একটা সিস্টেম কাজ করে। কি সিস্টেম জানো? আমাদের বুকের এই যে এইখানে আমাদের ফুসফুস আছে, তুমি ফুসফুস বাদ দাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গে সেটা হচ্ছে আমাদের দেহের ভিতরে হৃৎপিণ্ড, তাই না? হার্ট। তোমরা অনেকে বলো ভাইয়া আমার হার্টটা, আমার এই হার্ট, আমার এই হৃদয় আমি ওকে দিয়ে দিয়েছি, একটা থাপ্পড় মারবা একেবারে। কাকে দিছো তুমি? তোমার হৃদয়। অনেকে বলে ভাই আমার এই হৃদয়টা ওর জন্য, শুধুমাত্র ওর জন্য, ও ছাড়া আমার হৃদয়ের ভিতরে আর কিচ্ছু নেই, একটা দিব। হ্যাঁ, ও ছাড়া তোমার হৃদয়ের ভিতরে কিছু নাই। হৃদয় কি ওরে তুমি দিয়ে দিছো? তোমার হৃৎপিণ্ড কই? তোমার এইখানে। তোমার মন কই? এইখানে। তুমি বলবো ভাইয়া আমি পড়তেছি, বাট আমার মন রয়েছে ওর দিকে। ধৈর্য এক একটারে সাইজ করতে হয়, বুঝছো? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে আমাদের ভিতরে যে হৃৎপিণ্ড আছে, তো এই হৃৎপিণ্ডের ভিতরে কি হয় জানো? রক্ত চলাচল করে। এটা প্রত্যেকে জানো। এই হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত যায়, আবার রক্ত ফিরে আসে, তো রক্ত চলাচল করে, এবং পুরো একটা সিস্টেম আছে। আমরা যে শ্বাস গ্রহণ করতেছি এটা ব্লাডের সাথে কিন্তু মিশে, তারপর হৃৎপিণ্ডে যায়, তারপর একটা সিস্টেম, এবার সারা দেহে যায়, এটা পুরো একটা সিস্টেম আছে। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে পুরো জিনিসটা সামনে এক্সপ্লেইন করব, বা জীববিজ্ঞানে, ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি দেখো, এখন তুমি চিন্তা করো, পর্যাবৃত্ত গতি হচ্ছে কি জানো? কোনো গতিশীল একটা বস্তু, সাপোজ তুমি চিন্তা করো কোন একটা গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি অতিক্রম করে, ঘুরে না, চারপাশে ঘুরে না, আমি মনে হয় বুঝাইতে পারি না, আমি একটু লিখি। তাহলে কোনো গতিশীল বস্তু, খেয়াল করো, কোনো গতিশীল বস্তু, গতিশীল কি? তাহলে কোনো গতিশীল বস্তু, সাপোজ গতিশীল যে কোনো বস্তু হইতে পারে, যে কোনো কিছু বস্তু হইতে পারে, গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে, নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে এইটা অনেকে মনে রাখতে পারেন, আমি টেকনিক শিখাবো। নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে তারপর কি, তারপর হচ্ছে কিন্তু একইভাবে অতিক্রম করো। এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া, তুমি ভাবো, কি ভাববা? এখন তুমি বলবা, একটু খেয়াল করো, কোন একটা গতিশীল বস্তু, আমরা জানি হৃৎপিণ্ডের ভিতরে কিন্তু রক্ত কিন্তু সাপ্লাই হচ্ছে, রক্ত অনবরত যাচ্ছে, এবং হৃৎপিণ্ডে কিন্তু একটা এভাবে পাম্প হয়, পাম্পের মতো কিন্তু কাজ করে, দাপ 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 দাপ, এভাবে কিন্তু সাউন্ড হয়। তোমরা যে কারো বুকে যখন তুমি কানটা রাখবা, এবার আমরা রাখি না ছোট বাচ্চাদের, আমরা এভাবে দেখবা বুকের এখানে রাখলে তোমার কান, তাহলে দেখবা ধাপ ধাপ শব্দ হয়। এছাড়াও মেডিকেলের ক্ষেত্রে, তোমরা ডাক্তারের ক্ষেত্রে দেখো না, যা করে কানে লাগিয়ে তারপর তোমার এখানে, বা অথবা তুমি এটাও চেক করতে পারো, এখানে চাপ দিয়েও ধরতে পারো,
লাফাচ্ছে, বাট এখানে দিলে ধাপ 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 একটা শব্দ করতেছে, তার মানে কি ব্লাড সার্কুলেশন হচ্ছে, এটা কিন্তু অনবরত হচ্ছে। বলছে কি কোনো গতিশীল, একটা গতিশীল বস্তু নির্দিষ্ট একটা সময় পর পর, নির্দিষ্ট একটা টাইমের পর পর, নির্দিষ্ট সময় পর পর, ইয়েস নির্দিষ্ট সময় তো যাচ্ছে, নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে ওই একই জায়গা দিয়ে, ওই হৃৎপিণ্ডের ওই জায়গা দিয়েই তোমার একইভাবে অনবরত অতিক্রম করতেই আছে। বা তুমি শুধুমাত্র এটা হৃৎপিণ্ড না, আমি যদি ফ্যানের কথা বলি, আমি যদি ঘড়ির কথা বলি, দেখো ঘড়ির যে কাঁটারা এটা কিন্তু গতিশীল, তাহলে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট একটা সময় পর পর, ইয়েস নির্দিষ্ট বিন্দু দিয়ে, যেমন এই বিন্দুটাকে কেন্দ্র করে ও কিন্তু মানে একইভাবে অতিক্রম করতেছে। এখানে তুমি লিখবা না যে ভাইয়া ঘোরে, ঘোরে কোনটা, যদি ঘুরে লেখো তাহলে সেটা কিন্তু ঘূর্ণন গতি হবে, কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে চারপাশে যখন ঘুরে, স্পষ্ট লেখা চারপাশে ঘুরে, কিন্তু মাথায় রাখবা যে ভাইয়া পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে তুমি ঘোরা জিনিসটা লেখবা না, অতিক্রম করে এই জিনিসটা লেখবা, বুঝছো? তাহলে এটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, এখন এই পর্যায়বৃত্ত গতি কি আছে, যেমন আমি যদি, হ্যাঁ দেখো আমি যদি বলি হৃৎপিণ্ডের স্পন্দন, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, হৃৎপিণ্ডের স্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন আছে, স্পন্দন, স্পন্দন আছে, তাহলে বৈদ্যুতিক পাখা বা ফ্যান, আমরা ফ্যানের কথা যদি বলি, ফ্যান আছে, তারপর আমি যদি বলি কি ফ্যানের পাখা, এরপরে হচ্ছে কিন্তু স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, স্প্রিং তোমরা দেখছো না, স্প্রিংয়ে ঝুলিয়ে, আচ্ছা ভাইয়া নোট শেয়ারে কিভাবে বুঝবো যে আমি ভালো করছি নাকি খারাপ করছি, একটু বুঝিয়ে বলবেন? 27-এর সিলেবাস কি প্রি টেস্টের আগে শেষ হবে? ইনশাল্লাহ ভাইয়া, আমরা চেষ্টা করবো সেটাই। আর নোট শেয়ারের যে বিষয়টা না, এত কল বুঝি না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন তাহলে। কাঁঠালতলি বাজার থেকে আরো সামনে আসতে হবে, একটু একটু সামনে, ওই যে কলেজের একটু সামনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা মোড় আছে, এবার একটা বড় বিল্ডিং দেখতে পারবেন ওইখানে। হাতের হচ্ছে ডানে, এবং বিষয়টা হচ্ছে ওইখানে আপনার ওখানে লেখা আছে স্বাগতম মির্জাগঞ্জ, বা ওইখানে একটা সাইনবোর্ড আছে, ওই জায়গাতে এসে একটা কল দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার আগে। ঠিক আছে, দেখো ভাইয়া তুমি আমার কথা বুঝছো? ভাইয়া শোনো, আমি আপাতত কিছু ক্লাস নিই, আমি আপাতত তোমাদের কিছু ক্লাস নিচ্ছি। গেম রেজিস্টার ব্যাচে 10 ঘন্টা ব্যাপী ক্লাস চলতেছে, সামনে আরম্ভ হচ্ছে, তোমরা জানো তোমাদের সিনিয়রদের, বুঝছো? এই যে দেখো, এই যে ম্যারাথন ক্লাস আরম্ভ হবে প্রাইভেট ব্যাচে, আবার এগুলো এভাবে তোমাদেরও সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে নিব। ইন্টারমিডিয়েট এইচএসসিরও আছে আমার, এই জন্য আসলে একটু ঝামেলাটা হচ্ছে, না হলে তোমাদের ওদের এই জিনিসটা, এই ব্যাচটা শেষ করলে তারপর আমি রাত্রে তোমাদের ক্লাস দিতে পারবো। এখন আপাতত পাচ্ছি না কিছুদিন, এরপরে রাত্রে আমি তোমাদের ক্লাস নিব, রাত্রে নিলে ভালো হইবে, কারণ বিকালে অনেকেই তোমরা অনুপস্থিত থাকো আমি জানি। রাত্রে সন্ধ্যার পর 2 ঘন্টা ক্লাস নিলাম, তারপর তুমি পড়তে রইলা, বা 9টায় ক্লাস নিলাম তুমি পড়তে রইলা, তাহলে এটা ভালো হবে। এখন আপাতত একটু মানিয়ে নাও, ঠিক আছে? এখন তুমি দেখো, তাহলে এই যে দেখো আমি বলছি হৃৎপিণ্ডের স্পন্দন আছে, বৈদ্যুতিক পাখা বা ফ্যান আমরা কিন্তু বলতে পারি, তারপরে ঝুলিয়ে রাখা কিন্তু দুলতে থাকা কিন্তু বস্তু, সেগুলো। এখন এই পর্যাবৃত্ত গতিটা, এটা কয়েক রকমের ভাইয়া হইতে পারে। এই পর্যাবৃত্ত গতিটা কিন্তু বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, হ্যাঁ উপবৃত্তাকার হইতে পারে। এটা নিয়ে আমি তোমাদেরকে সামনে বুঝাবো, তুমি আপাতত একটু মাথায় রাখো, বৃত্তাকার উপবৃত্তাকার একটু ভাইয়া মাথায় রাখো, ঠিক আছে? বৃত্তাকারের ভিতর আছে কিন্তু ফ্যানের পাখা, বৃত্তাকারের ভিতর আছে কি ফ্যানের পাখা, একটু মাথায় রাখো। আমি এটা তোমাদের এমসিকিউতে ক্লিয়ার করবো, টাইপ ভিত্তিক এমসিকিউতে, তোমরা কিন্তু জানো আমি তোমাদের টাইপ ভিত্তিকভাবেই এমসিকিউগুলো করাবো। আর উপবৃত্তাকার মানে কি, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, হ্যালির ধূমকেতুর কক্ষপথ, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ। আর সরলরৈখিক হইতে পারে, স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু। আবার সরল রৈখিক হইতে পারে, সরল রৈখিক হইতে পারে কি, স্প্রিংয়ে ঝুলিয়ে থাকা, স্প্রিং আছে, স্প্রিংয়ে
ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু। স্প্রিংয়ে একটু মুখস্থ করো, স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, দুলতে থাকা বস্তু একটু মাথায় রাখবা। যারা আমার গণিত ব্যাচে তোমরা আছো, গণিতে তোমাদের দ্বিতীয় অধ্যায় করাইছি কিন্তু পিডিএফ দেই নাই, আমি ওটা বলছি পরে দিব। কেন? পুরো চ্যাপ্টারটা ক্লোজ হবে তারপরে পিডিএফটা পাবা। যেমন বেসিকটা টাইপ ভিত্তিক সৃজনশীল একসাথেই তো করাচ্ছি, ওটা শেষ করার পরেই পেয়ে যাবা, এর আগে না। আর ওটা আমি একটা সময় নিয়ে নিব অনেক তোমাদের। ডান, বুঝছো তুমি? পর্যাবৃত্ত গতি গেল, এরপর আসে কি পর্যাবৃত্ত গতি মনে থাকবে। এখন তুমি বলবো ভাইয়া এই ফ্যানের যে পাখা, ফ্যানের পাখা তো এটা তো ঘূর্ণন গতি। হ্যাঁ, বৈদ্যুতিক পাখা বা ফ্যানের পাখা বা এই যে ঘড়ির কথা যে আমি বললাম, এগুলো ঘূর্ণন গতিও, আবার এগুলো পর্যাবৃত্ত গতিও, একটু মাথায় রাখবা। ক্লিয়ার? তারপর আসছে কিন্তু নেক্সট 5 নাম্বারে। 5 নাম্বারে কি আছে বলো? আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 5 নাম্বারে, দেখো 5 নাম্বারে হচ্ছে অর্থাৎ সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। এখন সরল স্পন্দন গতি মানে কি? স্পন্দন গতি অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া সরল স্পন্দন গতিটা আসলে বুঝি না, এটা 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 মাথার উপর দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন সরল স্পন্দন গতিটা শোনো, সরল স্পন্দন গতির ভিতরে একটু কথা আছে, এটা একটু বড়। এই সরল স্পন্দন গতিটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, মানে সংজ্ঞা যদি আসে সরল স্পন্দন গতি কাকে বলে, তখন তোমার পর্যাবৃত্ত গতি বলতে হবে। প্রথমে কিন্তু ভাইয়া তোমার বলতে হবে যেটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, যেখানে কোনো বস্তু সরল রেখা বরাবর এমনভাবে চলতে থাকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যেখানে বস্তু, দেখো এটা একটু কঠিন যে সরল স্পন্দন গতি কাকে বলে, যে লাগবা এটা এমন একটি, এটা এমন একটি, এটা এমন একটি পর্যাবৃত্ত গতি, এটা এমন একটি পর্যাবৃত্ত গতি, একটু মুখস্থ করো। এটা এমন একটি পর্যাবৃত্ত গতি, এটা এমন একটি পর্যাবৃত্ত গতি, এটা এমন একটি পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে, যেখানে কোনো বস্তু, যেখানে কোনো বস্তু, যেখানে কোনো বস্তু, খেয়াল করো এইটা একটু কঠিন সবচেয়ে, পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি সবচেয়ে কঠিন। তাহলে যেখানে কোনো বস্তু সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে, সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে, বরাবর দেখো, দেখো যে এটা এমন একটা পর্যাবৃত্ত গতি যেখানে কোনো বস্তু সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে, যেখানে কোনো বস্তু সরলরেখা বরাবর এমনভাবে কিন্তু চলতে থাকে, যেখানে আচ্ছা হ্যাঁ ত্বরণ ও বল সাম্যাবস্থায় কিন্তু ক্রিয়া করে, যা মানে ত্বরণ ও বল, ত্বরণ ও বল সাম্যাবস্থায় ক্রিয়া করে, সাম্যাবস্থায় ক্রিয়া করে। এখন অনেকে বলবে ভাইয়া বিষয়টা একটু এক্সপ্লেইন করেন, কিচ্ছু বুঝি নাই, মানে এই জিনিসটা একটু আমার কাছে কেমন লাগতেছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, এখন তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই ভাইয়া, এটা একটু কঠিন আপাতত, এটা মনে রাখা লাগবে না, তুমি একটু চিন্তা করো। এই স্পন্দন গতির ভিতরে মজার একটা উদাহরণ হয়েছে কিন্তু দোলনা। তুমি দোলনার কথা যদি চিন্তা করো, তুমি দোলনার কথা ভাবো, দোলনার ক্ষেত্রে দেখা যায়, দোলনাকে চড়ছো না তোমরা? প্রত্যেকে চড়ছো, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় কি বিপরীত দিকে। এটা হচ্ছে কিন্তু একটা স্পন্দন গতির একটা উদাহরণ। আরও অনেকগুলো আছে। দেখো দোলনার ক্ষেত্রে তুমি চিন্তা করো, দোলনার ক্ষেত্রে দেখছো, দোলনার ক্ষেত্রে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। তো এই যে দোলনাটা, তো এই দোলনাটা হচ্ছে কি একটা স্পন্দন গতি, দোলনা। এখন অনেকে বল ভাইয়া সংজ্ঞাটা বুঝি নাই, তোমাকে আমি বললাম তুমি একটু রাইখা দাও, কারণ তোমাকে আমি এখন পর্যন্ত ত্বরণ বল এগুলো এখন পর্যন্ত শিখাই নাই, তো এটা আমরা সামনে শিখবো। তো সামনে শিখলে তখন আমরা এটা বুঝতে পারবো। এছাড়াও সামনে শেখার পরে আমি এমসিকিউতে তোমাদের সাথে এক্সপ্লেন করবো, আপাতত এতটুকু মনে রাখো, ঠিক আছে ভাইয়া? বুঝছো? বলো তিনটা এই 5 প্রকার তুমি বুঝতে পারছো? তাহলে দেখো যে ভাইয়া বিভিন্ন প্রকার গতি, গতি কয় প্রকার? টোটাল 5 প্রকার। কি কি? সরলরৈখিক গতি, কোনো কিছু, সরলরৈখিক গতি কাকে বলে একটু আমার সাথে পড়ো। কোনো কিছু যদি সরলরেখা বরাবর এমনভাবে চলতে থাকে, এটাকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি। তারপর ঘূর্ণন গতি মানে কি? নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র কইরা কোনো একটা বস্তু সামহাও, যে কোনো বস্তু হইতে পারে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর যদি ঘুরতে থাকে চারপাশে। চলন গতি মানে কি? কোনো কিছু এমনভাবে চলতে থাকে যেন ওই বস্তুর সকল কণা
মানে একই সময় একই দিকে যাচ্ছে। আচ্ছা, তারপর পর্যাবৃত্ত গতি, এটা তো তুমি বুঝতেই পারছো। এরপর হচ্ছে কিন্তু স্পন্দন গতি। এরপর আসে কিন্তু নেক্সট ভাইয়া, এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন বলো এতটুকু তোমার ক্লিয়ার? এতটুকু তোমার ক্লিয়ার? আচ্ছা, যদি তোমার ক্লিয়ার হয়, যদি তোমার ভাইয়া ক্লিয়ার হয়, এখন তুমি দেখো তোমার বইয়ের ভিতরে কিন্তু দেখবা দুইটা রাশি সম্পর্কে আলোচনা করছে, খেয়াল করছো? একটা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি, এবং আরেকটা হচ্ছে কি জানো? আরেকটা হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। ভালো করে দেখো, স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার ভেক্টর রাশি। এই দুইটা রাশি সম্পর্কে আলোচনা করছে, তাই না? ভালো করে তাকাও। এখন স্কেলার রাশি বল কি বলো তো? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান লাগে, কোনো দিক লাগবে না। একটু আমি লিখে দিই, তারপর আমি বুঝাই যে শুধু মান লাগবে, শুধু মান লাগবে, শুধু মান লাগবে। অর্থাৎ সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান লাগবে তখন তাকে স্কেলার রাশি বলে। আর এই ভেক্টর রাশির সংজ্ঞা কি হবে? যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক লাগবে, মান ও দিক লাগবে, মান ও দিক উভয়টাই লাগবে, তখন তাকে আমরা বলতে পারি কি ভাইয়া ভেক্টর রাশি। এখন অনেকে বলবে ভাইয়া মান এবং দিকের কনসেপ্টটা আমরা বুঝি না, একটু ভালো করে বুঝায় দেন। সিম্পল একটা জিনিস তুমি একটু ভাবো, ধরো তোমার বাবা তোমাকে বাসায় বসে বলো এই বেটা তুই সোজা স্কুলে যাবি, কি বলছে? সোজা স্কুলে যাবি, কি বলছে? সোজা স্কুলে যাবে। অর্থাৎ ধরো তোমার বাড়ি, ধরো এটা তোমার, এটা ধরো তোমার বাড়ি, তুমি এই বাড়ি থেকে কোথায় যাবা? এটা ধরো তোমার স্কুল, স্কুলে তুমি যাবা। এখন তোমার বাবা বলছে কি এই বেটা তুই একেবারে এই বাড়ি থেকে সোজা স্কুলে যাবি, ডানে বামে চাবি না, কোনো দিকে যাবি না, গেলে তোর খবর আছে, তোরে পিঠা সাইজ করে লাভ। তার মানে কি তোমার বাবা এখানে, এখানে কিন্তু দিক বলে দিয়েছে, এই একেবারে স্ট্রেট। তোমার বাবা এখানে ভাইয়া দিক বলে দিয়েছে যে একেবারে সোজা যাবি, দিক, দিক বলছে না? এখানে মানও আছে, এখানেও দিকও আছে। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো ভেক্টর রাশি। ফাইন। সেম জিনিসটাকে, সেম জিনিসটাকে তুমি ভাবো, এই সেম জিনিসটাকে যদি আমি তোমাকে আরেকটু বুঝাই। ধরো তুমি স্কুলে যাবা, ঠিক আছে? এখন তুমি তোমার মতো কইরা যাচ্ছ, বা তুমি যাবা তোমার মতো কইরা। এখন তোমার বাবা কিছু বলে না, বললে যায় তুই স্কুলে যা। তুমি চিন্তা করলা কি, ধরো এখানে তোমার এক বন্ধু আছে, বন্ধুর বাসা আছে, এইখানে আরো এক বন্ধু আছে, এইখানে বাজার আছে, বাজার আছে। তাহলে তুমি চিন্তা করলা আমি তো স্কুলে যাবই, আমি তো জারুরা টাইপের, স্কুলে ওরম না যেয়া বাড়ি থেকে রওনা দিচ্ছ, ডাইরেক্ট যাবো না, আমি সোজা যাবো না। তুমি চিন্তা করলে আগে আমি বাজারে যাই, বাজারে গেলা, বাজার দিয়ে বলবা বন্ধুরের সাথে একটু দেখা করে যাই, দেখে ও যায় কিনা। ওই বন্ধুরে নিয়ে আর অন্য বন্ধুর বাসায় গেলা, অন্য বন্ধু থেকে তারপর ঘুরা ঘুরা স্কুলে গেলা। তার মানে কি এখানে কিন্তু কেউ তোমাকে দিক বলে নাই যে বেটা তুই সোজা যাইস, তা বলে নাই, বলছে স্কুলে যাস, মানে শুধু মান আছে বাট দিক নাই। তো এই কনসেপ্টটা, এটাকে আমরা বলতে পারি ভাইয়া স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুইটা জিনিস তুমি বুঝতে পারছো। ভেক্টর রাশি মানে কি তোমার মানও থাকবে এবং দিকও বলা থাকবে যে এই বেটা একেবারে সোজা যাবি, যদি এদিক ওদিক তা যাস না তাহলে তোর খবর আছে। তো এটাকে বলা হয় ভেক্টর রাশি। হ্যাঁ, আর স্কেলার রাশি মানে কি কোনো কেউ কিছু বলে নাই, শান্তশিষ্ট নম্রভদ্র, হ্যাঁ ল্যাজ বিশিষ্ট, তুমি অনেক ভালো ভালো ছেলে, তুমি বাজারে আড্ডা মাইরা, বন্ধুদের সাথে আড্ডা মাইরা তারপর তুমি স্কুলে গেছো, তাহলে এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া স্কেলার রাশি। অর্থাৎ শুধুমাত্র কি আছে? মান আছে। ওকে, তাহলে এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি অনেকগুলা, এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশি চেনার কিন্তু উপায় আছে, ওয়ে আছে। আমার কথা বুঝছো? তো আমরা এগুলা শিখবো এমসিকিউতে। ভাইয়া তুমি এতটুকু বুঝছো কিনা? এবং আমাকে 5টা মিনিট টাইম দাও। হ্যাঁ, তোমরা একটু থাকো, আমাকে 5টা মিনিট টাইম দাও, আমার একটা পার্সেল আসছে, বুঝছো? একটু টাইম দাও, তুমি একটু ওয়েট করো।
ভাইয়ারা তোমরা আছো? আমাকে একটু কাইন্ডলি জানাও। একটু লেট হলো বিকজ একটা পার্সেল আসছে, এই জন্য আর কি। জানাও আমাকে তোমরা আসো। কই 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 আমার শিক্ষার্থীরা কোথায়? হ্যাঁ, এই তো অনেকই আছে। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, হবে আইসিটি ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো স্কেলার রাশি ভেক্টর রাশির কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার। তো যদি আমাদের এটা ক্লিয়ার হয়, তাহলে তুমি দেখো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার এই জিনিসটাকে তোমরা বাদ দিতে পারবা না। কেউ অনুরোধ থাকবে আমার যে ভাইয়া কেউ এখন যে টপিকটা পড়াবো এটাকে তুমি বাদ দিতে পারবা না। আর কোনগুলা স্কেলার রাশি কোনগুলা ভেক্টর রাশি এগুলো আমরা এমসিকিউতে শিখবো। একটা শর্টকাট আছে, ওই শর্টকাট লাইনের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো। ওকে, আচ্ছা এখন তুমি দেখো আমরা এখন যেটা শিখবো, পরের যে টপিকটা তুমি দেখো দূরত্ব এবং সরণ আছে। তো আমরা এখন একটা টেকনিক শিখবো পরের টপিকে। আমি কিন্তু তোমাদের বই থেকে পড়াচ্ছি দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ। তারপরে কি আছে পরবর্তীতে, খেয়াল করো, পরবর্তীতে কি আছে, ত্বরণ ও মন্দন। এই তিনটা টপিক আমরা একসাথে শিখব। আমি আবারও তোমাদেরকে ভাইয়া বলতেছি, আমরা কিন্তু দূরত্ব, সরণ, একটু খেয়াল করো, একটু লেখো সবাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কোনো শিক্ষার্থী বের হয়ে যায় ওরে আসতে বলো, কারণ এই অংশটা যদি কোনো শিক্ষার্থী মিস করে তাহলে কিন্তু ও সব মিস করবে, সব কিছু মিস করবে। দূরত্ব, সরণ, খেয়াল করো, দূরত্ব লেখবা বাম সাইডে, সরণ লেখবা ডাইন সাইডে, গেল। তারপর আসে কি পরেরটা, দ্রুতি ও বেগ। এইটার নিচে লাগবা দ্রুতি, ফাঁকা রাইখা। এইটার ঠিক সোজাসুজি নিচে লাগবা বেগ, ফাঁকা রাইখা। তারপর আসে কিন্তু ত্বরণ আর মন্দন। এখানে ত্বরণ আর মন্দন থাকবে, এখানে ত্বরণ আর মন্দন একই জিনিস বাট উল্টা একটু। তো এইটা থাকবে বা শেষ। এই কয়টা কনসেপ্ট আমরা একসাথে শিখবো। রেডি, 1 2 3, রেডি 1 2 3। এই কনসেপ্টটা তুমি যদি শিখতে পারো তাহলে কি বললাম, তোমার এই পদার্থ বিজ্ঞানের সামনে যতগুলো অধ্যায় আছে, যত সূত্র আছে, যত সংজ্ঞা আছে, সব তুমি বানায় লিখতে পারবা। যত একক আছে, যত মাত্রা আছে, সব তুমি বানায় লিখতে পারবা। চ্যালেঞ্জ যে এই শর্টকাটটা যদি তুমি শিখো। এখন আমি তোমাদের কি শেখাবো ভাইয়া, শর্টকাট। তাহলে শর্টকাটটা কি তুমি একটু খেয়াল করো, যেটা ক্লাস 8 থেকে যারা ক্লাস 9-এ উঠবা বা 9 থেকে যারা ক্লাস 10-এ উঠছো, তোমাদের জন্য এটা জানা অবশ্যই ভাইয়া বাধ্যতামূলক। পয়েন্ট আসি ভাইয়া, আমি যেটা শর্টকাটটা শিখাবো ভাইয়া, শর্টকাটটা হচ্ছে সম্পর্কের ইংরেজি কি বলো তো ভাইয়া, রিলেশন। আমরা এখন এই সম্পর্ক সম্পর্কে জানবো যে ভাইয়া দূরত্বের সাথে দ্রুতির একটা সম্পর্ক আছে, কে বললাম। আবার সরণের সাথে বেগের একটা সম্পর্ক আছে, বেগের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। সম্পর্ক কি বলছে ভাইয়া, সম্পর্ক। এখন কিভাবে সম্পর্ক আছে, জাস্ট তুমি এই সম্পর্কটা মাথায় রাখা সব কিছু করতে পারবা ভাইয়া, সব কিছু। এখন পয়েন্টে আসি, তুমি দেখো একটু দূরে দূরে দিই তাহলে ভালো হবে। আচ্ছা তুমি একটু খেয়াল করো, সম্পর্কটা কি ভাইয়া, দূরত্ব এবং সরণ এই দুইজনের ভিতরে পার্থক্য কি, কে বলতে পারবা? দূরত্ব এবং সরণ। তোমাকে আমি এই যে কিছুক্ষণ আগে বললাম না, তোমার বাবাই তোমাকে স্কুলে যাইতে বলছে, আমাদের এই কনসেপ্টটাই কিন্তু এখন লাগবে। আমরা এই কনসেপ্টটাই কিন্তু এখন শিখবো। কিভাবে শিখবো তুমি দেখো, তুমি জাস্ট একটু দেখো, তাহলে তুমি ভাইয়া বুঝতে পারবা। একটু তুমি দেখো, তাহলে তুমি ভাইয়া বুঝতে পারবা। কিরকম, ফর এক্সাম্পল তুমি ভাবো, ধরো এই যে তুমি, এটা হচ্ছে কিন্তু তোমার বাড়ি থেকে তুমি ভাইয়া স্কুলে যাবা, তোমার স্কুলে তুমি যাবা বা মাদ্রাসায় তুমি যাবা। হ্যাঁ, এখন তোমাকে আমি স্কুলে যাইতে বললাম, তুমি কি করলা, তোমার বাড়ি থেকে এভাবে না যাইয়া তুমি এইভাবে ঘুইরা তারপর স্কুলে গেলা। আবার তুমি বললা যে না আমি এভাবে যাবো না, আমার বন্ধুর বাসা আছে, তাহলে আমি যেটা করবো এই জায়গা দিয়া এইভাবে গেলা। আবার তুমি আবার চিন্তা করলে যে না এত টাইম লস করে লাভ নাই, আমি একেবারে সোজা যাব। এখন তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি 3টা জিনিস তোমাকে দেখাইছি। তোমাকে আমি বলছি যে ভাইয়া এই ধরো তোমার 2টো চোখ আছে, মুখ আছে, ছোট ছোট কান আছে। তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি তোমার স্কুলে যাও, তাহলে তুমি চিন্তা করলা যে না আমি একটু ঘুরা যাই। তুমি আবার চিন্তা করলা আমি এই দিক দিয়ে আমার বন্ধুর বাসা হইয়া, ধরো এখানে তোমার বন্ধুর বাসা আছে, সাপোজ কি আছে, তোমার বন্ধুর বাসা আছে, তো বন্ধুর বাসা
তো বন্ধুর বাসা হয়ে তারপর তুমি স্কুলে গেলা, আবার তুমি চিন্তা করলে যে না শুধু শুধু টাইম লস করে লাভ নাই, আমি সোজাই যাই। এখন আমার প্রশ্ন এখানে যে কোন জায়গা দিয়ে গেলে তোমার সময়ও কম লাগবে এবং দূরত্ব কম লাগবে। তুমি চিন্তা করো, আমি তোমাকে এটা বইলা দিলাম ভাইয়া যে তুমি যদি এইভাবে ঘুরে স্কুলে যাও তোমার টোটাল 20 মিটার পথ অতিক্রম করা লাগবে। এবার তুমি যদি তোমার বন্ধুর বাসা হয়ে স্কুলে যাও তোমার টোটাল 18 মিটার পথ অতিক্রম করা লাগবে। আর তুমি যদি সোজা যাও তোমার মাত্র 10 মিটার পথ অতিক্রম করা লাগবে। এটা আমি বইলা দিলাম। বিষয়টা ইন্টারেস্টিং না? তাহলে তোমাকে আমি প্রশ্ন করি যে ভাইয়া তুমি কোন রাস্তা দিয়া, এই তিনটা কিন্তু রাস্তা, কোন রাস্তা দিয়ে গেলে তুমি স্কুলে তাড়াতাড়ি কম সময়ে কম দূরত্বে অতিক্রম করে যেতে পারবা? তুমি স্ট্রেট বলে দেবে ভাই আমি যদি সোজা যাই। তাহলে আমি একটা কথা বলছি এই কিছুক্ষণ আগে যে তোমার বাবা যদি বলে এই বেটা তুই বাড়ি থেকে সোজা স্কুলে যাবি, তার মানে কি তোমাকে দিক বইলা দিছে। তাহলে এইখানে যে তুমি ভাইয়া সোজা যাচ্ছ এখানে কিন্তু তোমার মানও আছে দিকও আছে। খেয়াল করো, তোমার মানও আছে দিকও আছে। এই যে সোজাটায় তোমার কি আছে, তোমার মানও আছে প্লাস দিকও আছে। আর আমরা জানি মান আর দিক যার থাকে ওটা হচ্ছে কি ভাইয়া বলো তো, ভেক্টর রাশি। ক্লিয়ার কিনা? ভেক্টর রাশি, ফাইন। আর এই যে তুমি ঘুরে গেছো এখানে কিন্তু কোনো দিক বলা নাই, জাস্ট এটা শুধু কি আছে, মান আছে। এগুলো শুধু কি আছে, মান আছে। ওকে, তাহলে মান যদি থাকে তো এগুলো হচ্ছে কিন্তু তোমার স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। মান যদি থাকে এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার স্কেলার রাশি। আচ্ছা, এখন আমি একটু তোমাকে বুঝাই ভাইয়া, মাথায় রাখবা। এইখানে আমি যে লিখছি কি সরণ, আর এই পাশে লিখছি ভাইয়া দূরত্ব। এই সরণের মানও আছে এবং দিকও আছে। মানে এই সিরিয়ালে যারা আছে ওরা কিন্তু ভেক্টর রাশি, ওরা কিন্তু ভাইয়া কি ভেক্টর রাশি, একটু মাথায় রাখবা। আর এই সিরিয়ালে যারা আছে ওরা কিন্তু তোমার স্কেলার রাশি। একেবারে মুখস্থ করে নাও, কারণ এগুলাই আসবে। ওকে, তাহলে তুমি নর্মালি গেস করো, যদি তুমি এটা বুঝে থাকো তাহলে তুমি দেখো ভাইয়া, তাহলে তুমি যে সোজা গেছো, স্ট্রেট গেছো, এটা কিন্তু ভেক্টর রাশি। কেমনে বুঝছো? কারণ দিক একেবারে স্ট্রেট গেছে, দিক বলা আছে। দিক যদি বলা থাকে ভেক্টর রাশি, তার মানে এই জিনিসটা কি হইতে পারে? নিঃসন্দেহে আমি বলতে পারি সরণ। এই যে সোজা যদি যাও তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে কিন্তু তোমার সরণ। সোজা যদি যাও ভাইয়া এটা কি ভাইয়া? সরণ। সোজা গেলে সরণ, সোজা গেলে সরণ, সোজা গেলে সরণ। আর এই যে ঘুরে গেছো এগুলাকে আমি বলতে পারি দূরত্ব। এগুলাকে কি বলতে পারি? কারণ এগুলো স্কেলার রাশি, এগুলাকে আমি বলতে পারি দূরত্ব। এই জিনিসটা তুমি চিন্তা করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে তুমি সোজা গেছো, তাহলে সোজা গেছো তার মানে কি এটা হচ্ছে কিন্তু তোমার সরণ। আর সরণ কি? ভেক্টর রাশি। সরণ কি? ভেক্টর রাশি। আর দূরত্ব কি ভাইয়া? স্কেলার রাশি। দূরত্ব কি? স্কেলার রাশি। এখন তুমি ভাবো সরণের সাথে বেগের একটা সম্পর্ক আছে। তা সরণের সাথে যদি বেগের সম্পর্ক থাকে, সরণ যদি ভেক্টর রাশি হয় তার মানে বেগও কি? ভেক্টর রাশি। বেগও কি? ভেক্টর রাশি। বেগের সাথে ত্বরণ আর মন্দনের সম্পর্ক আছে। বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে ত্বরণ আর মন্দন কি? ভেক্টর রাশি। ত্বরণ আর মন্দন কি? ভেক্টর রাশি। এমসিকিউ তো আসলে পারবা না? ডান। দেখো দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ফাইন। দূরত্বের সাথে দ্রুতির একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে দূরত্ব যদি স্কেলার রাশি হয় তাহলে দ্রুতি কি? স্কেলার রাশি। দ্রুতি কি? স্কেলার রাশি। দ্রুতি কি? স্কেলার রাশি। ওকে, ডান। এই এতটুকু কে বুঝছো সেটা একটু আমাকে জানাও। এতটুকু কে বুঝছো আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। এতটুকু কে বুঝছো আমাকে একটু ভাইয়া জানাও, আমাকে একটু জানাও ফার্স্ট। হ্যাঁ ভাইয়া আমি ছুটি দেবো, আমি দিব অনে ভাইয়া। একটু তোমরা একটু দেখো, শোনো, আমি প্রাইভেট ব্যাচে আমি কথা দিচ্ছি তোমাদেরকে হয়তো বা একটু টাইম নিয়ে পড়াবো, কিন্তু যতটুকু পড়াবো মনে রাখবা যে ভাইয়া শুধুমাত্র এই এখনকার জন্য অতটুকুর জন্য শিখাচ্ছে না। তোমার যাতে প্রত্যেকটা পরীক্ষাতে তুমি কোপ দিতে পারো, সামনে ফিউচারে সব জায়গায় তুমি যেন পারফেক্টলি, মানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এমনভাবে তোমাকে আমি গড়ে তুলবো, এমনভাবে ম্যাথ ইংরেজিতে আস্তে আস্তে করে এমনভাবে গড়ে উঠাবো, কথা দিচ্ছি তুমি জাস্ট প্রো থাকবা, প্রো লেভেলে। কারণ এই প্রো লেভেলের ক্লাস এগুলো হচ্ছে প্রো লেভেলের ক্লাস। এবং তোমরা টি শার্ট বলতেছো, আমি গণিত ক্লাসে বইলা দিছিলাম ভাইয়া তোমাদের টি শার্টটা আমরা এই মাসের শেষ দিক দিয়ে দেবো, ঠিক আছে? কারণ হিউজ স্টুডেন্ট তো এক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, একটু টাইম লাগতে পারে, একটু সময় লাগতে পারে, এই জন্য আমরা গুছাচ্ছি সব কিছু। হ্যাঁ, পাবা হানে তোমরা। ভাইয়া বোঝো নাই? বলো তুমি এই জিনিসটা বোঝো নাই? না এটা তো হয় না ভাইয়া,
ভাইয়া তুমি একটু ঠান্ডা মাথা, একটু আমার কথাটা শোনো। তুমি যদি তোমার বাসা থেকে স্কুলে একেবারে যদি সোজা যাও না, তার মানে কি সোজা মানে তোমার আব্বু বললো সাপোজ, তার মানে এখানে দিক বলা আছে, মানও আছে দিকও আছে। আর মান আর দিক যদি দুইটাই থাকে, ওটা হচ্ছে কিন্তু তোমার কি একটা ভেক্টর রাশি, বুঝছো? আর ভেক্টর রাশির ভিতরে স্মরণ আছে, স্মরণ একটা ভেক্টর রাশি। তাহলে এই জন্য সোজাটা হয়েছে স্মরণ, আর ঘুরে ঘুরে যাওয়া হয়েছে কিন্তু দূরত্ব। ঘুরে ঘুরে যাওয়া মানে এখানে শুধু মান আছে, মানগুলো কি স্কেলার রাশি, স্কেলার রাশির ভিতরে দূরত্ব আছে, এটা মাথায় রাখবা। এরপরও যদি মনে না রাখতে পারো, আরো শর্টকাট, যে ভাই তুমি যদি সোজা যাও স্মরণ, সোজা গেলে স্মরণ, সোজা থেকে স্বর, এই স থেকে স্মরণ, স থেকে মানে সোজা থেকে স্মরণ, সোজা থেকে স্মরণ। আর যদি এদিক ওদিক ঘুরে ঘুরে যাও তাহলে দূরত্ব, এদিকে এদিক ঘুরে ঘুরে যদি যাও দূরত্ব, এতটুকু মুখস্থ রাখো, তাহলে হইবে, তাহলে হইবে। সোজা গেলে স্মরণ, আর এদিকে ঘুরা এদিকে ঘুরা, তাহলে এক্ষেত্রে হচ্ছে কিন্তু দূরত্ব, এটা মাথায় রাখবে, আর কিছু লাগবে না। ওকে, এখন আমি তোমাদের যেটা মুখস্থ করতে বলবো ভাইয়া, আমি তোমাদের যেটা মুখস্থ করতে বলবো ভাইয়া, স্মরণের আমরা এখন কি দেখবো জানো? স্মরণকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা। স্মরণকে এস দ্বারা প্রকাশ করে, বিষয়টা বোঝো। স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এস দ্বারা। আবার দূরত্বকেও কিন্তু তুমি ডি দ্বারা অথবা এস দ্বারা প্রকাশ করলেই হয়। ধরো দূরত্বকে তুমি ডি দ্বারাই প্রকাশ করলা, দূরত্বকে তুমি ডি দ্বারা প্রকাশ করলা, স্মরণকে তুমি এস দ্বারা প্রকাশ করলা। বিষয়টা একটু খেয়াল করো, বিষয়টা একটু খেয়াল করবা যে ভাইয়া স্মরণকে তুমি আবার দূরত্বকে তুমি এস দ্বারা প্রকাশ করতে পারো। বেগকে ভাইয়া কি দ্বারা প্রকাশ করে? বেগকে ভি দ্বারা। আবার দেখো একটু খেয়াল করো, স্মরণের লাগে যেভাবে বেগের সম্পর্ক আছে, এই সিরিয়ালের সম্পর্ক আছে, স্মরণের লাগে দূরত্বের সম্পর্ক আছে, এই সোজাসুজি। আবার বেগের লাগে দূরত্বের সম্পর্ক আছে। এই জন্য স্মরণকে এস দ্বারা প্রকাশ করলে দূরত্বকেও এস দ্বারা প্রকাশ করা যায়, বেগকে ভি দ্বারা প্রকাশ করলে দূরত্বকেও ভি দ্বারা প্রকাশ করা যায়। ক্লিয়ার? আর ত্বরণকে কিন্তু সবসময় মাথায় রাখবা, এ দ্বারা প্রকাশ করে। ওকে, আচ্ছা, এখন তুমি একটু ভাবো ভাইয়া, তুমি একটু ভাবো, তোমার ভাবনা চিন্তাটা একটু গভীর হতে হবে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো আমরা এখন কি করতে পারি ভাইয়া বলো তো? তুমি একটু ভাবো, স্মরণ আমাদের গেল, আমরা একটু একক এবং মাত্রার কথা ভাবি। আমরা এককের কথা চিন্তা করি, একক, একক, তারপরে ভাইয়া মাত্রা আছে, একক আছে, মাত্রা আছে, একক আছে, মাত্রা আছে। একটু মাথায় রাখবা, একক মাত্রা, একক আছে মাত্রা আছে, এই একক এবং মাত্রা নিয়ে কাজ করতে হবে। এইটা মাথায় একেবারে টানা মুখস্থ করবা লাগলে। স্মরণের একক হইছে কিন্তু মিটার, মুখস্থ করো। স্মরণের একক কি? মিটার। স্মরণের একক কি? মিটার। স্মরণের একক কি? মিটার। স্মরণের একক কি? মিটার। মাত্রা হইছে কি? মাত্রা হইছে ক্যাপিটাল এল, মাত্রা ক্যাপিটাল এল, টানা মুখস্থ। এই সিরিয়ালের টানা মুখস্থ, আরটা মুখস্থ লাগবে না, আরটা দেখাচ্ছি। দূরত্বের একক কি? যেহেতু স্মরণের লাগে আবার দূরত্বের একটা সম্পর্ক আছে, সোজাসুজি সম্পর্ক আছে, তার মানে কি? তাহলে দূরত্বকে ডি অথবা এস দ্বারা প্রকাশ করতে পারো, এটা কোনো ম্যাটার না। তাহলে এটাকেও তুমি স্মরণকে ডি বা এস দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা না। তাহলে স্মরণের একক যদি হয় মিটার, তাহলে দূরত্বের এককও মিটার। কেন? ওদের লাগে ওদের একটা সম্পর্ক আছে। স্মরণের মাত্রা যদি হয় এল, দূরত্বের মাত্রাও ক্যাপিটাল এল। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো সম্পর্কটা দেখো ভাই, ওদের লাগে কিন্তু ওদের একটা সম্পর্ক আছে, আর নিজ নিজ যেভাবে সম্পর্ক আছে ওদের লাগে সামনাসামনি একটা সম্পর্ক আছে। তাহলে স্মরণের একক কি? মিটার। দূরত্বের একক কি? মিটার। স্মরণের মাত্রা কি? ক্যাপিটাল এল। দূরত্বের মাত্রাও ক্যাপিটাল এল। ডান? পানি পানি। আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া বেগ। বেগ কাকে বলে? এখন আমরা দেখব বেগ কাকে বলে। মাথায় রাখবা, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে তুমি চিন্তা করো, এই যে বেগ কাকে বলে ভাইয়া? সময়ের সাথে সাথে, সময়কে টি দ্বারা প্রকাশ করে, স্মরণের পরিবর্তনকে বা সময়ের সাথে সাথে স্মরণকে আমরা কি বলতে পারি? বা দূরত্বের পরিবর্তনকে এস বলতে পারো বা ডি বলতে পারো, এটাকে আমরা বলি ভাইয়া কিন্তু বেগ। তাহলে ভি ইকুয়াল এস বাই টি। তুমি চিন্তা করো, বেগকে ভি দ্বারা প্রকাশ করে, এটাও তো ভাইয়া সময়ের সাথে সাথে তুমি দূরত্বের পরিবর্তন লিখতে পারো, এটাকে দূরত্বের পরিবর্তন বা ডি বাই টি, অথবা তুমি এটাকে এস বাই টি একটা লেখলেই হয়, এস বাই টি বা ডি বাই টি। আমার কথা মনে হয় বুঝিয়ে দিতে পারি না। দ্রুতি কাকে বলে? দ্রুতির লাগে দূরত্ব সম্পর্ক আছে। সময় যদি নিচে লেখি, মাথায় রাখবা, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। বললাম না, সংজ্ঞা সূত্র সব তুমি বানায় লিখতে পারবা। যেহেতু দূরত্বের লাগে দ্রুতির সম্পর্ক আছে, তাহলে দ্রুতি কাকে বলে আসবে ক নাম্বারে? সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। বেগ কাকে বলে? বেগের লাগে স্মরণের একটা সম্পর্ক আছে, সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। সিম্পল।
আমি বুঝাতে পারছি। বেগের লাগে স্মরণের সম্পর্ক, তার মানে কি সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। দ্রুতির লাগে দূরত্বের সম্পর্ক, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে ডি/টি লিখতে পারো অথবা s/t ওর তুমি লিখতে পারো। ফাইন, এখন আসি ভাইয়া, তুমি খেয়াল করো, তুমি জানো এই যে স্মরণের একক কি, আমরা এককটা বের করি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড, এটা মুখস্থ রাখবা। তাহলে এই মিটার ভাইয়া ভাগ থাকলে পাওয়ারে কিন্তু মাইনাস হয়, জানো যারা ক্লাস 8 থেকে 9 উঠছে তোমরা হয়তো বা না জানতে পারো, কিন্তু জানার কথা। 9 থেকে যারা 10 উঠছে তোমরা জানো যে ভাইয়া ভাগ থাকলে পাওয়ারে মাইনাস হয়। এটা আমি তোমাদের শিখাবো তোমাদের জেনারেল ম্যাথে সাধারণ গণিতের 4র্থ অধ্যায়ে সূচক ও লগারিদমে। ওকে, তাহলে দেখো এই এস যদি আমি ভাগটা উঠাই তাহলে এই এস লেখা পাওয়ারে একটা মাইনাস আনতে হবে। এখন কি দেবা ভাইয়া, এস এর মাথায় কিচ্ছু নাই, মনে মনে চিন্তা করতে হবে একটা 1 আছে, তাহলে এখানে আমি 1 দিয়ে দিই, কারণ মাইনাস দিয়ে কিছু না দিলে কেমন হয়। তাহলে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা বলি মিটার পার সেকেন্ড। মিটার এই -1টাকে বলা হয় পার মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক হয়েছে কিন্তু এইটা। এবার আসছে কিন্তু ভাইয়া মাত্রা। তাহলে তুমি চিন্তা করো মাত্রাটা আমরা কেমনে বের করব, আমরা কিন্তু একক বের করছি, এখন আমরা মাত্রা চিন্তা করবো। আমাদের বেগের সূত্র কি s/t না, বেগের মেইন সূত্র কি, আমরা এখন মাত্রা চিন্তা করবো s/t না, s/t এটা হচ্ছে বেগের সূত্র, তাই না? তাহলে স্মরণের মাত্রা কি ক্যাপিটাল এল, আর সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি, মাথায় রাখবা। সময়ের একক হয়েছে কিন্তু সেকেন্ড, কিন্তু মাত্রা হয়েছে ক্যাপিটাল টি। তাহলে এই এল এই টি ভাগের জন্য মাইনাস, টি এর মাথায় কিছু না 1 আছে, এল টি ইনভার্স আমি দিতে পারি, এল টি এর মাথায় -1। ক্লিয়ার বলো? তাহলে বেগের একক হয়েছে মিটার পার সেকেন্ড, বেগের মাত্রা হয়েছে এল টি এর মাথায় -1। ক্লিয়ার? আর কিছু লাগবে না। সেম ভাবে তুমি ভাবো এটার ক্ষেত্রেও ডি/টি বা s/t সেম। তুমি যদি একক নিয়ে চিন্তা করো, এই এস এর একক বা ডি এর একক কি মিটার না, সময়ের একক কি সেকেন্ড না, তার মানে কি মিটার পার সেকেন্ড গেল এটা। আবার আমরা জানি কি দ্রুতির যে সূত্রটা, যে v = d/t বা s/t অথবা s/t। তো ডি বা এস এর মাত্রা কি ক্যাপিটাল এল, সময়ের মাত্রা কিন্তু ক্যাপিটাল টি, তার মানে কি এল টি ইনভার্স। এই যে দেখো দুইটা কিন্তু সেম। আবার বেগের লাগে দ্রুতির সম্পর্ক আছে, তাহলে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। দ্রুতির মাত্রা এল টি ইনভার্স, বেগের মাত্রা এল টি ইনভার্স। কি তুমি দেখো জাস্ট সম্পর্ক ভাইয়া, আমরা জাস্ট সম্পর্কটা চিন্তা করবো, তাহলে কিন্তু আমাদের খেলা জমে যাবে। ডান? বুঝছো? এতটুকু বুঝছো? দেখো সূত্র কোত্থেকে পাইলাম, অনেকে কোশ্চেন করবো ভাইয়া আপনি এই যে v = s/t এই পাইলেন কই ভাই? বেগের লাগে স্মরণের সম্পর্ক আছে, তার মানে কি সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে শেষ। আবার বেগ দ্রুতির লাগে দূরত্বের একটা সম্পর্ক আছে, তার মানে কি সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে আমরা বলতে পারি দ্রুতি। ইটস সিম্পল ব্রো, এটা আহামরি তেমন কিছু না, তাল গাছ না যে তাল গাছ পারি না। এবার দেখো ভাই ত্বরণ বা মন্দনকে এ দ্বারা প্রকাশ করে, তাহলে ত্বরণের সূত্র কি হইবে খেয়াল করো। ত্বরণের লাগে বেগের একটা সম্পর্ক আছে, তার মানে কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। সিম্পল v/t হয়, অর্থাৎ বেগ বাই সময়। ত্বরণের কিন্তু সূত্র আমি যদি বাংলায় বলি বেগ বাই সময়, কথা লজিক আছে কিনা, মানে কি অর্থাৎ v/t। কেন এই সূত্র? কারণ সময় তো লাগবে, সময় তো গতি অধ্যায় পড়তে আসছো, সময় লাগবে, এজন্য সময় নিচে বসছে। আর ত্বরণের লাগে বেগের সম্পর্ক আছে, এই জন্য v বসছে উপরে। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে, সময়ের সাথে সাথে সংজ্ঞাটা হইবে সংজ্ঞা সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন বেগের পরিবর্তনের একটা জিনিস আছে ভাইয়া, আমরা একটু চিন্তা করবো, আমরা একটু ভাববো আমরা, কারণ বেগের একটা কনসেপ্ট আছে, বেগের জিনিসটা একটু বুঝতে হবে ভাইয়া। তুমি দেখো আমি তোমাকে বুঝাই। ধরো ভাইয়া তুমি যেখানে বসা আছো বা আমি এখানে দাঁড়ানো আছি না, আমি কি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করে। খেয়াল করো, আমি যদি এখান থেকে হাইটে এখানে যাই, এটা কি হবে? যাই যদি থামি, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করে। খেয়াল করো, আমি কিন্তু এখানে ছিলাম আদিবেগ, হাইটে এখানে এসে থামছি শেষ বেগ। ওইখান থেকে এইখানে আসতে আমার টাইম লাগে নাই, সময় কি যায় নাই, গেছে, সময় যায় নাই, গেছে। মানে এখান থেকে এইখানে যাইতে, এখান থেকে এইখানে আসতে আমার সময় লাগছে না, লাগছে। তাহলে এইখানে আমরা যে পড়লাম ত্বরণ, যেটা যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, আমরা যে পড়ছি না বাংলায়, যদি সংজ্ঞা লেখো সময়ের সাথে সাথে, যেহেতু ত্বরণের লাগে বেগের একটা সম্পর্ক আছে, তাহলে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন আছে, তো বেগের পরিবর্তনকে কি বলে? পরিবর্তনকে আমরা বলতে পারি ত্বরণ।
ত্বরণ বলে। কথায় লজিক আছে কি নাই, হ্যাঁ বা না? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, রাইট? রাইট। যদি রাইট হয় তাহলে সময়ের সাথে সাথে সময় বসবে নিচে, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করে। আর বেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি ভাইয়া? আমি এখানে ছিলাম বা তুমি যেখানে বসা আছো ভাইয়া চেয়ারে, ওটা কিন্তু আদি বেগ। তুমি যদি উইটা হাইটা যদি তোমার বারান্দায় যাও বাসার, বা একটা জায়গায় যদি জায়গায় থামো, ওটা কিন্তু শেষ বেগ। তাহলে বেগের একটা পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন কেমনে বের করে ভাইয়া? এটা কিন্তু শেষ বেগ, এটা কিন্তু শেষ বেগ, আর এটা কিন্তু আদি বেগ। যেখানে তুমি এখন বসা আছো, তুমি যেখানে বসা আছো আদি বেগ, ওখান থেকে তুমি ঘড়ি ধরবা এবং হাইটে 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 যে একটা জায়গায় যেয়ে থামবা, দেখবা টাইম চলে যাচ্ছে এবং একটা জায়গায় থামছো, মানে শেষ বেগ। তাহলে বেগের আমি যদি পরিবর্তন কথাটা বলি, তার মানে বেগের পরিবর্তন মানে কি ভাইয়া? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হবে। বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হবে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কিন্তু তোমার ত্বরণের মেইন সূত্র। মেইন না, এটা ত্বরণের সূত্র, কিন্তু ত্বরণের এক্সাক্ট যে সূত্রটা আমি এভাবে লিখতে পারি, এ ইকুয়াল ভি বাই টি, এটাও লেখা যায়, মানে বেগ বাই সময়, বেগ বাই সময়, এটাও লেখা যায়, এটাও আসে, এটাও আসে, কিন্তু মেইনটা এটা ত্বরণের সূত্র, যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? আমার কথা বুঝছে? যেহেতু বেগের পরিবর্তন, পরিবর্তন মানেই ভাইয়া বিয়োগ করা, যে শেষ বেগ থেকে আদি বেগটা কিন্তু বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এখন এটা একসাথে সবকিছু পড়াচ্ছি, তোমার হয়তো বা মাথার উপর দিয়েও যাইতে পারে। অনেক সময় তুমি দেখবা ভাইয়া, অনেক সময় তুমি দেখতে পারো ভাইয়া লেখা আছে যে বেগের শর্টকাটে তুমি দেখবা কিছু কিছু গাইডে ত্বরণ কাকে বলে লেখা থাকে, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। খেয়াল কইরো, পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তুমি খেয়াল করছো? খেয়াল কইরো। অনেকে বলো ভাইয়া এটা তো আপনি শিখান নাই, আপনি তো কত বড় সংখ্যা শিখেছেন ভাই, তুমি মাথায় আছে তোমার কিছু? তুমি দেখো ভাইয়া, বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ, হার, হার বললি সময় দ্বারা ভাগ। তাহলে বেগের পরিবর্তন এই উপরে, হার মানে সময় দ্বারা ভাগ, ত্বরণ বলে, ত্বরণ হইছে এই ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। পানি 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 বলো, পানি পানি। তাহলে দেখো, তাহলে তুমি এটাও লিখতে পারো, অথবা ভাইয়া তুমি এ ইকুয়াল সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ বাই টি, এটাও তুমি লিখতে পারো। এখন তোমার একটু এককটা চিন্তা করতে হবে ভাইয়া, এটা একটু মুখস্থ করবা। আমরা যদি এককের কথা ভাবি বা আমরা যদি এককের কথা যদি চিন্তা করি, তাই এককের কথাটা কি হবে ভাইয়া? দেখো, এটা কিন্তু বেগের একক হয়েছে মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 2 হবে, 2 হবে, এটা মুখস্থ রাখো, 2 হবে। আমি দেখাইতে পারি প্রুফ, বাট এটা মুখস্থ রাখো। মিটার পার, এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আর মাত্রা কি হবে? এলটি এর মাথায় -1 ছিল, এখন হবে এলটি এর মাথায় -2। এই দুইটা জিনিস একটু টানা মুখস্থ করবা, এইটা আর এইটা, বাস, আর কিছু লাগবে না, শেষ। স্মরণের একক কি? মিটার। মাত্রা কি? ক্যাপিটাল এল। এটা তো মুখস্থ, টানা মুখস্থ। আবার দূরত্বের একক কি? মিটার। মাত্রা কি? ক্যাপিটাল এল। মুখস্থ, টানা মুখস্থ, বাস। তারপর তুমি সম্পর্ক চিন্তা করবা। তাহলে এই যে সম্পর্কটা অনেকের মাথার ভিতরে কিছু কিছু ঢুকছে, অনেকে ঢুকেই নাই, অনেকে পুরোটাই ঢুকছে। তুমি চিন্তা করো, ধরো সাপোজ পরীক্ষাতে আসলো বেগ কাকে বলে, তুমি চোখটা বন্ধ করবা এবং চিন্তা করবা ভাইয়া শিখাইছে বেগের লাগে স্মরণের সম্পর্ক আছে। তাহলে আমার সংজ্ঞাটা হইবে সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনকে বেগ বলে। ফাইন। পরীক্ষাতে আসলো ত্বরণ কাকে বলে, চোখটা বন্ধ করবা, সম্পর্কের কথা চিন্তা করবা যে ত্বরণের লাগে বেগের একটা সম্পর্ক আছে। তাহলে সংজ্ঞাটা হইবে সময়ের সাথে সাথে, এই কথার আগে আসবে এই যে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। ফাইন। পরীক্ষাতে আসলো দ্রুতি কাকে বলে, চোখটা বন্ধ করবা, দ্রুতির সাথে তুমি জানো দূরত্বের একটা সম্পর্ক আছে, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। ফাইন। ওকে, তোমাকে যদি আসে বেগ এর সংজ্ঞা কি, এখন তুমি চোখটা বন্ধ করবা, বেগের এটা মনে রাখবা, বেগের সাথে কার সম্পর্ক আছে? স্মরণের। তাহলে যদি সূত্র আসে, যেহেতু স্মরণের আছে, মানে স্মরণকে এস দ্বারা প্রকাশ, এস বাই টি, তাহলে ভি ইকুয়াল এস বাই টি। ফাইন। তুমি যদি আসে যে ত্বরণের সূত্র কি হবে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, তুমি চিন্তা করো ত্বরণের বেগের সম্পর্ক আছে, তাহলে ত্বরণের সূত্র হয় দুইটা, একটা হচ্ছে ভি বাই টি, মানে যেহেতু বেগের একটা সম্পর্ক ভি বাই টি, আর একটা যেহেতু বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। শেষ। দ্রুতে যদি সূত্র আসে, তাহলে তুমি চিন্তা করবা চোখটা বন্ধ করে যে দ্রুতির সাথে দূরত্বের একটা সম্পর্ক আছে, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে, তাহলে আমার সূত্রটা হবে এই যে দ্রুতিকেও আবার দ্রুতির লাগে বেগের সম্পর্ক আছে ভি দ্বারা, তাহলে ভি ইকুয়াল ডি বাই টি, ভি ইকুয়াল কি? ডি বাই টি। তারপর একক এবং মাত্রা তো তুমি বুঝতে পারতেছো। এইটা তুমি যদি পারো টানা মুখস্থ করবা, এইটা পারলে যত সূত্র, যত সংজ্ঞা, যত যা আছে সব তোমার মুখস্থ হয়ে যাবে। টানা মুখস্থ চাই, আমি কোনো সাউন্ড শুনবো না। আমার 0 টু হিরো ব্যাজে আমার যত শিক্ষার্থী তোমরা আসো,
তোমাদের কাছে আমার এই একটাই আবদার, এই আবদারটা আমার পূরণ করতে পারবা না ভাইয়া? এই অংশটা টানা মুখস্থ চাই। কে কে পারবা হাত তোলো, কে কে পারবা হাত তোলো। টানা মুখস্থ চাই, আমি কোনো সাউন্ড শুনতে চাচ্ছি না। আমি একটা সাউন্ড শুনবো যে ভাইয়া পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, শেষ। আমাদের গতি অধ্যায়ের বেসিকে 80% ডান, 80% খেলা শেষ, 80% খেলা শেষ। এখন গতির কিছু সূত্র লিখে দেবো, আর ওই পরন্ত গতির যে সূত্র আছে না, গ্যালিলিও যে সূত্র দিছে ওই, তাহলে আমাদের 80% 80% বেসিক শেষ আমাদের। এবারে আমরা কিন্তু টাইপ বি থেকে, যে দেখো টাইপ বি থেকে সৃজনশীলে কিন্তু আমরা যেতে পারি, আমরা শিফট করবো তারপরে, হ্যাঁ টাইপ বি থেকে সৃজনশীল আমরা যাব। পারবা ভাইয়া? লাগলে একটা স্ক্রিনশট নাও, প্রত্যেকে একটা স্ক্রিনশট নাও ভাইয়া, নাও স্ক্রিনশট নাও, আমি সরে গেলাম, সব সম্পূর্ণ দেখাচ্ছে, একটা স্ক্রিনশট নাও ভাইয়া, এটা স্ক্রিনশট নাও। হয়তো বা তোমার মাত্রা, ভাইয়া মাত্রাটা লাগবে, মাত্রা তো প্রথম অধ্যায়ে আছে তোমাদের, প্রথম অধ্যায়ে একক এবং মাত্রা নিয়ে আলোচনা করছে, প্রথম অধ্যায়টা আসলে আগে ধরা উচিত ছিল। মাত্রা একটু একটু মাথায় রাখবা, একটা স্ক্রিনশট নাও প্রত্যেকে, নাও নাও। পারবা না? এই তো পারতে হবে, কেন পারবা না ভাইয়া তোমরা? পারিব না কথাটি বলিব না আর। হ্যাঁ ইনশাল্লাহ, একেবারে টানা মুখস্থ চাই, টানা মুখস্থ চাই। আজকে একটা সুন্দর রিভিউ দিতে পারবা? আচ্ছা একটা রিভিউ দিতে পারবা না ভাইয়া, যে আমি আসলে কিভাবে ফিজিক্সটা পড়াই? অনেকে তোমরা দেখবা আমার আসলে প্রত্যেকটা ক্লাসের নিচে ইউটিউবের যেটা বলবে কি বলে ফেক, পড়াইতে পারে না, এইটা সেইটা। এটা আমার যে 12 লক্ষ সাবস্ক্রাইব, এখন মনে হয় 13 লক্ষ হয়েছে, অনেকে বিশ্বাসই করে না। আমাদেরও গোল্ডেন প্লে বাটন আসতেছে, আমাদের একটু সমস্যা হয়েছিল বুঝছো, ওই যে ভুল দিছিলাম এই জন্য আসলে আসতে দেরি হইতেছে, নাহলে তো গোল্ডেন প্লে বাটন আইসা যেত। তো অনেকে বলে ফেক, এইটা সেইটা, পড়াইতে পারে না, এটা সেটা। তো যাই হোক, আমি পড়াইতে পারি কিনা এটা তোমরা জানো এবং তোমরা জানবা, সামনে তোমরা জানতে পারবা, ঠিক আছে? তো আশা করছি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার। দেখো কত কিছু তোমাদের আজকে পড়াইছি, শোনো এগুলো পারবা না। এবং আমি নোট শেয়ারের যে বিষয়টা তোমাদেরকে বললাম, তুমি দেখো তোমাদের আমি একটা কথা বলছি, আমি বেসিকে যা করাবো এইটা, আর টাইপ ভিত্তিক সৃজনশীলে যা করাবো ওইগুলা, টাইপ 1 টাইপ 2 ওইগুলা, এছাড়া আর কিছু না। আমি এমসিকিউ তোমাদের কিন্তু নোটে বলি নাই যে ভাই এমসিকিউ তোমাদের লিখতে হবে। আজকে প্রত্যেকে তোমাদের দেখো, তোমাদের যে গ্রুপটা কই, তোমরা প্রত্যেকে গ্রুপে শেয়ার করবা, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ভাইয়া তোমরা জানাবা, হ্যাঁ অবশ্যই জানাবা। কিছু কিছু স্টুডেন্ট যারা আসলে ভর্তি হয়নি বুঝছো, ওরা আসলে তোমাদের এই যে গ্রুপটা আছে না, এই যে এসএসসি 27-28-এর যে গ্রুপটা আছে না, দাঁড়াও আমি একটু তোমাদের দেখাই। শুভ স্যারের মনে হয় হিসাব বিজ্ঞানের ক্লাস নিচ্ছে তোমাদের, এটা হিসাব বিজ্ঞানের তো 6টায় ক্লাস শুরু হবে। আচ্ছা আমি এখন ছুটি দেব তোমাদের, কারণ এই যে দেখো এসএসসি 27-28-এর এই যে গ্রুপটা আছে না, প্রায় 9000 শিক্ষার্থী অলরেডি জয়েন করে ফেলেছে। এই গ্রুপটাতে তোমরা পোস্ট করবা প্রত্যেকে, এবং অনেকে জিজ্ঞেস করে যে রিফাত ভাইয়া কেমন পড়ায় বা কীরকম পড়ানো হচ্ছে। তোমরা ইচ্ছা করলে ভালো দিতে পারো, ইচ্ছা করলে খারাপ দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এই আর কি। এই যে দেখো, এই যে আজ ফিজিক্স ক্লাস হচ্ছে না, আজকে কি ফিজিক্স ক্লাস হচ্ছে না? এই যে 39 মিনিট আগে একটা মানে কে করছে নামটা নাই, আজকে কি ফিজিক্স ক্লাস হচ্ছে না, হচ্ছে না, টাইম পাবে হচ্ছে না। হ্যাঁ আশা করছি বুঝছো। শোনো ভাইয়া, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ, ওইখানে তোমরা একটু জানাবা। এখন আমি তোমাদের কিছু সূত্র লিখে দিই, না টাইম হয়ে যাচ্ছে নামাজের টাইমে একেবারে। আমি তোমাদের পারবা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। না 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 শোনো, আমি তোমাদের কয়েকটা সূত্র লিখে দিব, এগুলো একটু মুখস্থ করবা, কারণ আগামীকালকে যে ক্লাসটা হবে তখন তো আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, তো বুঝতেই পারতেছো কীরকম হবে, এবার আবার এমসিকিউ। তো এই জন্য এই সূত্রগুলো এখনই পড়লে ভালো হয়। দেখো ভাইয়া, আমি যদি বলি বেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, V = U + AT, বুঝতে করো ভাইয়া, এটা হচ্ছে বেগের সূত্র। আরও একটা সূত্র V² = U² + 2AS, এটা বেগের সূত্র। অনেকে বলো ভাইয়া কোনটাকে কি বলে? দেখো এখানে আমি ছোট্ট করে যদি বলি, ইউ মানে কি বলো তো? আদিবেগ। ইউ মানে কি? আদিবেগ, একটু মাথায় রাখবা। এই ভিটা মানে কি? শেষ বেগ। এই ভিটা মানে কি? শেষ বেগ। ভিটা মানে কি? শেষ বেগ। আচ্ছা, এ মানে কি বলো তো ভাইয়া? ত্বরণ। আমি এখনই চলে দেবো ভাইয়া, আমারও নামাজ পড়তে হবে, ত্বরণ। তারপর হচ্ছে কিন্তু এস মানে কি? স্মরণ। তোমাদের এই টাইম আমি চেঞ্জ করে নিব, আমি আমার গেম রেজিস্টার ব্যাচটা শেষ হলেই আমি চেঞ্জ করে দিব, বুঝছো? কারণ এসএসসি 26 বাজে, ওরা আসলে ওদের অনেক বাকি আছে, তো ওটা শেষ করে দিলেই আমি টাইমটা ঘুরে রাত্রে নিয়ে নেব।
এবার আসে কিন্তু তোমার এই গেল এস হয়েছে স্মরণ, এই কটা। তো ভি ইকুয়াল ইউ প্লাস ওটি, ভি ইকুয়াল ইউ প্লাস ওটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। একটু মাথায় রাখবে এগুলা। এবার আসে কিন্তু তোমার আর কি আছে, আর কি আছে তোমরা কিন্তু এটাও জানো যে ভাইয়া আরো কিন্তু জানো কি ত্বরণের একটা সূত্র আছে না, যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের সূত্র। আবার বেগের যে সূত্রটা ভি ইকুয়াল এস বাই টি, স্মরণ বাই সময়, মনে নাই? তো এই যে ত্বরণের লাগে বেগের সম্পর্ক আছে, বেগের লাগে আবার ওই যে স্মরণের সম্পর্ক আছে, স্মরণকে এস দ্বারা প্রকাশ করে, তাহলে এস বাই টি, এগুলো তোমরা জানো। আচ্ছা, তারপর কি ভাইয়া জানতে হবে আমাদের জানতে হবে অতিক্রান্ত দূরত্ব। এই এস মানে কিন্তু স্মরণ, আবার এসটাকে কিন্তু বলা হয় অতিক্রান্ত দূরত্ব ভাইয়া, অতিক্রান্ত দূরত্ব মাথায় রাখবা, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব একটু মনে রাখবা। হ্যাঁ, এখন এই অতিক্রান্ত দূরত্বের আমরা সূত্র জানবো, এস ইকুয়াল একটা আছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এগুলো মুখস্থ করতে হবে ভাইয়া, কারণ এগুলা আসবে, এগুলা সব জায়গায় লাগে। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস মুখস্থ করো, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা কিন্তু অতিক্রান্ত দূরত্বের সূত্র। এস ইকুয়াল ভিটি, সমবেগের সূত্র, অতিক্রান্ত দূরত্বের সূত্র সমবেগের, এস ইকুয়াল ভিটি। আর একটা আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। একটু মুখস্থ করবা তোমরা, ঠিক আছে? আরও কিন্তু সূত্র আছে, এগুলো কিন্তু চেঞ্জেস আছে, প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যায়, কেন জানো? সেটা সামনে শিখাবো, এখন না। এত কিছু দিলে তোমরা লোড নিতে পারবা না, তোমরা বলবা ভাইয়া আর পারতেছি না, একটু ছাড় দেন ভাইয়া, আর পারতেছি না ভাইয়া, এটাই তোমরা বলবা। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে সময়, এই যে টি, টি মানে কি? এটা হচ্ছে কিন্তু সময়, টিটাকে বলা হয় কিন্তু ভাইয়া তোমার সময়। একটু মুখস্থ করো ভাইয়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলা যতক্ষণ পর্যন্ত তুমি মুখস্থ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি সৃজনশীল পারবা না, এগুলো তোমার লাগবে। এখন তুমি বলো ভাইয়া এগুলোর ব্যাখ্যা নাই, হ্যাঁ আছে, আমি তোমাদের প্রত্যেকটাই ব্যাখ্যা দিয়ে দিতে পারি, কিন্তু এখন এই ব্যাখ্যা দিতে যে টাইম লস করে কোনো লাভ নাই, তুমি জাস্ট আপাতত পড়ো, কারণ আমাদের হিউজ সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি ব্যাখ্যায় যাই আমাদের আরও 1 ঘন্টা টাইম লাগবে ব্যাখ্যায় গেলে। আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাকে বুঝাইতে পারি যে কোত্থেকে কোথায় আসলো। এই যে দেখো, এসি বি ইকুয়াল এস বাই টি, এই ত্বরণের সূত্র এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি কোত্থেকে আসলো, এই সম্পর্ক থেকে। এইভাবে কিন্তু প্রত্যেকটারই কিন্তু সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী। তো আপাতত একটু মাথায় রাখবা, এটার একটা স্ক্রিনশট নাও ভাইয়া, এটার একটা স্ক্রিনশট নাও ভাইয়া। মাস্টার প্রো বুক এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ তোমরা ইনশাল্লাহ প্যারা নিও না, তোমরা পাবা 1 থেকে 2 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আনবো মাস্টার প্রো বুকটা তোমাদের জন্য ফুল সিলেবাসে। ওকে, সায়েন্সের আমি আবার বলতেছি 4টা সাবজেক্ট একটা বইয়ের ভিতরে তোমরা পাবা, 4টা সাবজেক্ট একটা বইয়ের ভিতরে পাবা, ঠিক আছে? ওই যে টেস্ট পেপার সাপ্লিমেন্ট ওগুলো কেনার প্রয়োজন পড়বে না। আর টাইপ ওয়াইজ ম্যাথ বুকটা শর্ট সিলেবাসে আসবে, তোমাদের জন্য আসবে না, তোমরা আবার ভুল করে কিনো না। আমরা লঞ্চ করবো এই কয়েকদিনে, কিছু 2-3 দিনের ভিতরেই, তোমরা আবার কেউ কিনো না, কারণ ওরা শর্ট সিলেবাস। ফুল সিলেবাস আমরা আবার আনতেছি, একটু অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়, একটু ওয়েট করো। ডান, এটা একটু পড়ো। স্ক্রিনশট নিছো ভাইয়া? আচ্ছা, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভাইয়া। টি শার্ট কবে? হ্যাঁ, গোল্ডেন প্লে বাটন ভাইয়া আসতেছে, প্যারা নিও না, চিল। এবং গোল্ডেন প্লে বাটন আসলে আমি তো রিভিউ দিব, বাট আমাদের একটু সমস্যা হয়েছে বুঝছো, একটু ঝামেলা হয়েছে, ওই যে ঠিকানা দিতে একটু ভুল হয়েছে, এখন ওটা নিয়ে একটু প্যারা খাচ্ছি বুঝছো, তো এই আর কি। আচ্ছা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আগামীকালকে। মনে হয় তোমাদের ক্লাস আছে তাই না? তোমরা গ্রুপে তো আপডেট জানতে পারো। আর যারা প্রাইভেট ব্যাচে আছো বা আমার ওয়েবসাইট থেকে যারা ক্লাসগুলো দেখতেছো, তোমাদের কিন্তু যারা অনেকেই গ্রুপে অ্যাড হও নাই, আমাদের একটু হটলাইন নাম্বারে কল দিবা, আমাদের সাথে যোগাযোগ করবা। আমি বরাবরের মতো একটা কথা বলি, যদি কোনো সমস্যা হয় ভাইয়া, তোমার সামাও হইতে পারে না, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা যদি হয়, তোমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে ভাইয়া চলে যাবা, rifatacademy.com চলে যাবা। আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এই সহযোগিতার জন্য এই যে প্রয়োজন, এটা চাপ দিবা, মেসেজ দিন। এখানে আমাদের মেসেঞ্জার আছে, মেসেঞ্জার তোমার যদি ফোনের মধ্যে মেসেঞ্জার থাকে ডাইরেক্ট আমাদের সাথে কথা বলতে পারো, বা ফেসবুক অ্যাপে চাপ দিলে আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে রিফাত একাডেমি হেল্পলাইন, এখানে তোমরা মেসেজ দিবা। তবে ওয়েবসাইটে আইসা যেটা দেওয়া থাকবে এইটা, অথবা আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের একটু কল দিতে পারো, অথবা মেসেজ দিয়ে রাখাটা বেটার, যেহেতু তোমরা সবাই প্রত্যেকে ভর্তি আছো। কিন্তু ফেসবুক গ্রুপে যারা অ্যাড হইতে পারোনি, একটু আমাদেরকে মেসেজ দিবা অথবা কল দিবা। আমাদের কল সেন্টার এবং মেসেজ সব কিছু আমরা আপডেট করতেছি, আরও যাতে তোমার প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যায়। আমাদের বড় সমস্যা হয়েছে কল সেন্টারে, সবাই অভিযোগ ভাই কল ধরে না, ফেসবুক গ্রুপে অ্যাড করেন, এটাই বড় সমস্যা। তোমরা দেখবা কমেন্টে, তোমরা যদি কমেন্টে এরকম দেখো, তোমরা একটু নিজেদের রিফাত একাডেমি বোঝে রিফাত ভাইকে যদি ভালোবেসে থাকো,
যদি কোনো শিক্ষার্থী কমেন্ট করে বা ভর্তি হওয়ার ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করে, তোমরা একটু ভালো একটা রিপ্লাই দিয়ে দেবা, ঠিক আছে? কারণ আমি দেখি ম্যাক্সিমামই খারাপ দেয়, খারাপ রিভিউ দেয়, খারাপ দেয়। এটা আসলে খুব খারাপ লাগে একজন টিচারের কাছে। শোনো, একজন টিচার তোমাকে আমি সারাদিনও পড়াইতে পারি, আমার কিন্তু বিন্দু পরিমাণে কষ্ট লাগবে না। কখন লাগবে না জানো? যদি আমি পড়াইলাম, এখন যদি মন খুলে তুমি যদি ভাইয়াকে বলো যে ভাইয়া অনেক সুন্দর পড়াইছে, ভালো, তো একজন শিক্ষকের চাই এইটা যে সে পড়াইছে এত কষ্ট করে সারাদিন, এই যে 10 ঘন্টা ব্যাপী এই ম্যারাথন ক্লাস যে নিব আমি এসএসসি 26 ব্যাচদের, আবার ইন্টারমিডিয়েটের ইংরেজি আইসিটি এই যে ক্লাস যে আমি নিব, এই যে এসএসসি 26 ব্যাচদের মনে হয় প্রথমে এই যে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের মনে আছে 10 ঘন্টা ব্যাপী, এবার বিজ্ঞান সাবজেক্ট, উচ্চতা গণিত, জীববিজ্ঞান, এগুলা এই যে ক্লাস যে আমি নিব, এই যে এটা এরপরে টানা 10টা ঘন্টা পড়ানো লাগবে। সকাল 8টার সময় শুরু করব, কোন সময় শেষ হয় কোনো তাল ঠিক নেই, কোন সময় শেষ হয় কোনো তাল ঠিক নেই, সারাদিন রাত, ঠিক আছে? তো এত পরিশ্রম করবো ওদের জন্য, এই জন্য কিন্তু তোমাদের আসলে ক্লাসগুলো একটু কম কম দেওয়া হয়েছে, কারণ এই ওদেরকে শেষ করার পরই তোমাদের ভালো করে আমি কিন্তু ক্লাসগুলো নিতে পারবো, বুঝছো? তো এটাই, তোমাদের কাছ থেকে আর কোনো কিছুই চাওয়া পাওয়া নাই। ভাইয়া টি শার্ট পাবা ভাইয়া এই মাস শেষে ইনশাল্লাহ আমরা দিব। আমি এটা সেভ করে রাখি, আমার যখন সব কিছু কমপ্লিট হবে তারপর তোমরা এটা পেয়ে যাবা, ওকে? আর গণিত ক্লাসটা আমি ফাঁকে একটা সময় নিয়ে নিব, আমি জানাই দেবো অনেক, কারণ গণিতের সেট ফাংশনটা একটু কমপ্লিট করলে ভালো হয়, ঠিক আছে? আমার মাথায় আছে এটা। ভালো থাকবে ভাইয়া, ভালোবাসা রইলো, দোয়া রইলো তোমাদের প্রত্যেকের জন্য। এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে। আজকে তোমাদের বেশি প্রেশার দেই নাই, তোমরা এইটা একটু মুখস্থ করবা আর সম্পর্কটা টানা মুখস্থ করবা, হ্যাঁ? এবং বেসিকে যা যা শিখাইছি, ওই যে তোমার 5 ধরনের গতি, এগুলো একটু ভাইয়া ভালো করে পড়বা, কারণ এগুলাই তুমি এমসিকিউতে পাবা। এগুলোই যা পড়াই মাথায় রাখবা, আমি এমনভাবে পড়াই তোমার সৃজনশীলে যেভাবে আসবে তার চেয়ে বেশি কাজে লাগবে এমসিকিউতে। যখন আমি টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ করাবো, বলবো ভাইয়া পারি, এত শিখাইছেন, তুমি নিজেই বলবো ভাই পারি। এই জন্য আমার বেসিক ক্লাসটা মেইন। বেসিক আমি সবসময় হাত দিয়া পড়াই, বেসিক আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? তো এটাই আসলে। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।